বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু আ নিউ ক্লাস। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা আমাদের এই যে জাস্ট একদিন আগে যে এক্সামটা হলো পেট্রো বাংলা সহকারী ব্যবস্থাপকদের পরীক্ষা। তো সহকারী ব্যবস্থাপক পদের এই পরীক্ষাতে 15টার মতো ম্যাথ কোশ্চেন ছিল। আমি পরীক্ষা হওয়ার পরে এটা সফট কপি আপনাদের প্রোভাইড করেছি। ইন ডিটেল সলিউশন ওখানে দেওয়া সম্ভব হয় না, সফট কপিতে আসলে সবকিছু তো সব লেখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আপনাদের ডিমান্ড থাকে এটা যদি একটু ভিডিও ক্লাসে এক্সপ্লেন করে দিই সেটা আপনাদের জন্য সুবিধা হয় বুঝতে। আর পেট্রো বাংলার এই আইবি ফ্যাকাল্টি যে কোশ্চেনটা করছে এটা আসলে কিছুটা অড কোশ্চেন বলা যেতে পারে, মানে জাস্ট জিম্যাট ক্লাব থেকে কপি পেস্ট করছে। আমার কাছে যতদূর মনে হয়েছে আসলে তারা কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারেনি, টু বি অনেস্ট। আপনাকে এই বিষয়ে অনেস্ট হতে হবে। লিভিং লেভেল প্লেইং ফিল্ডটা এখানে কোনোভাবেই তৈরি হয় নাই। আমি মনে করি এরকম প্রশ্ন আহ, পরীক্ষার্থীদের ডিপ্রেশনে ফেলার জন্য যথেষ্ট। কারণ আমাকে এমন ফোন করা হয়েছে যে এক্সাম হলে একটা ম্যাথও পারে নাই এরকম সংখ্যা, মানে আপনি হিউজ অ্যামাউন্টটা পাবেন। এখানে ৮৬,০০০ যদি পরীক্ষা দেয়, বিলিভ মি অর নট, একটা ম্যাথও পারে না এরকম হয়তো বা ২০-৩০ হাজারও পাবেন। অবস্থা এরকম হয়ে গেছে, আমার কাছে বারবার টেক্সট আসছে যে এই আর কি। তবে তারপরেও মনে করি যতগুলো কোশ্চেনই ছিল না কেন, যতই কঠিন করুক না কেন, অন্তত ৭ থেকে ৮টা কোশ্চেন ওই সময়ের মধ্যে অবশ্যই করার মতো ছিল। মিনিমাম ৭ থেকে ৮টা কোশ্চেন করা যেত। তো আমি সব কপি দিয়েছি, তারপরেও এটা ইনশাল্লাহ আমরা এখানে এক্সাম হলে অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। ডিটেলস অ্যাপ্রোচ, ৩ থেকে ৪টা অ্যাপ্রোচ যতটুকু সম্ভব। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করছি আমাদের পেট্রো বাংলার যে প্রথম প্রশ্নটা ছিল। আর যারা দেখতে শুরু করলেন আগে একটু বলে নিচ্ছি, ম্যাথটা শেখার উদ্দেশ্যে কন্টিনিউ করেন ক্লাসটা, হ্যাঁ। আমার ইউটিউবে কোনো মনিটাইজেশন অন নাই। তো আপনি ক্লাস সম্পূর্ণ দেখা বা না দেখা এটাতে আমার মনিটাইজেশনের কোনো ইফেক্ট নাই। আমি চাচ্ছি আপনি ক্লাসটা প্রথম থেকে দেখেন যেন শেখা যাবে কিছু, ওকে। A trader paid Taka 300 for a shipment of X identical pens. The trader gave two pens free of cost and sold each for Taka 5 more than the average cost of the X pens. If the total revenue from the sale of the pens was Taka 120 more than the cost of the shipment, so how many pens were in the shipment? কিছু স্পেলিং মিস্টেক আছে, খেয়াল করেন। একজন ট্রেডার কি করলো, ৩০০ টাকা দিল এবং ৩০০ টাকা দিয়ে তিনি এক্স সংখ্যক আইডেন্টিক্যাল পেন্স, অর্থাৎ এক সংখ্যক আইডেন্টিক্যাল পেন্সের জন্য তিনি ৩০০ টাকা পে করছেন, ফাইন। দ্য ট্রেডার গেভ টু পেন্স ফ্রি অফ কস্ট, তাহলে দুইটা পেন কি হয়েছে, ফ্রি হয়েছে। ফর টাকা 5 মোর অ্যান্ড সোল্ড ইজ ফর টাকা 5 মোর দ্যান দ্য অ্যাভারেজ কস্ট অফ দ্য এক্সপেন্স। তাহলে ওই যে ৩০০টা পেন আপনি কিনলেন, সরি ৩০০ টাকা দিয়ে এক সংখ্যক পেন আপনি কিনলেন, সেখানে যে প্রত্যেকটা পেনের যে অ্যাভারেজ কস্ট আসবে তার থেকে 5 টাকা বেশিতে আপনি বিক্রি করলেন। ইফ দ্য টোটাল রেভিনিউ ফ্রম দ্য সেল অফ দ্য পেন্স ওয়াজ টাকা 120, এবং এর ফলে টোটাল পেন বিক্রি থেকে যদি আপনি ১২০ টাকার মতো প্রফিট করেন, তাহলে এক্ষেত্রে দেখতে হবে হাউ মেনি পেন্স ওয়ার ইন দ্য শিপমেন্ট, ওই শিপমেন্টে কতগুলো পেন আমাদের ছিল আর কি। তো এটা অনেকভাবে চিন্তা করা যায়। আমি সফট কপিটা আপনাদের 3টা ভাবে ডিসকাশন করেছিলাম, 3টা অ্যাপ্রোচ দিয়েছিলাম। দেখেন, আমি যদি এখানে বোঝানোর স্বার্থে একদম ইকুয়েশন ধরেই যাই কিন্তু ইকুয়েশন সলভ না করি, বিষয়টা কি এরকম না? তারা কি বললো, ৩০০টা পেন আপনি, ৩০০ টাকা আপনি দিয়েছিলেন, এখানে আপনার এক সংখ্যক আইডেন্টিক্যাল পেন আপনি পেয়েছেন, ফাইন। তো আপনি কি করেছেন, আপনি যে প্রত্যেকটা পেন বিক্রি করেছেন, সোল্ড ইজ ফর টাকা 5 মোর দ্যান অ্যাভারেজ কস্ট অফ দ্য এক্সপেন্স। তাহলে ৩০০ টাকা দিয়ে আপনি এক সংখ্যক পেন পেয়েছেন, তাহলে এটা গড় একটা প্রাইস আসলো। এর থেকে 5 টাকা বেশিতে আপনি কি করছেন, পেনটা বিক্রি করছেন, এটা হচ্ছে আপনার কথা। কিন্তু কথা হচ্ছে আপনি যত সংখ্যক পেন কিনেছিলেন, অর্থাৎ এক সংখ্যক পেন কিনেছিলেন, সেই টোটাল এক সংখ্যক পেনই কি বিক্রি করতে পারছেন? না। আপনি কি করছেন, দেখেন দুইটা পেন আবার কি হয়েছে, ফ্রি দিতে হয়েছে। তাহলে আপনি ডেফিনেটলি এক সংখ্যক পেন বিক্রি করেন নাই, আপনি কি করছেন, এক্স থেকে আলটিমেটলি দুইটা কলম কম বিক্রি করছেন। অ্যাজ এ রেজাল্ট আপনার টোটাল টাকা কেমন আসছে, ৩০০ টাকা ছিল সিপি এবং আরো ১২০ টাকা প্রফিটে এসে মোট ৪২০ টাকাতে আপনি বিক্রি করছেন। একটু বলি ঘটনাটা, খেয়াল করেন। টোটাল প্রাইসটা কিভাবে নির্ধারিত হয়, টোটাল প্রাইসটা কিভাবে নির্ধারিত হয়, আপনার একটা কোয়ান্টিটি থাকবে এবং একটা প্রাইস থাকবে। মনে করেন আমাদের ১০০ টাকা আছে 10টা কলমের দাম। তো খেয়াল করলে দেখা যায় যে 10টা আমাদের কোয়ান্টিটি এবং প্রত্যেকটা কলমের দাম 10 টাকা, তাহলে এই মিলেই কিন্তু আমাদের টোটাল প্রাইস বা টিপিটা নির্ধারিত হয়। 10টা কলম এবং 10 টাকা করে প্রাইস মিলে ১০০ টাকা আমাদের টোটাল প্রাইস।
তো এখানেও একই কথা, এই যে 30টা কলম আপনি কিনেছিলেন, সেখান থেকে কত, দুইটা কলম আপনাকে কি করতে হচ্ছিল, সরি 30টা না, এক সংখ্যক কলম কিনেছিলেন, সেখান থেকে দুইটা কলম আপনি ফ্রি অফ কস্ট দিচ্ছেন। তো ফ্রি অফ কস্টের অর্থ কি দেখেন, এইটা আমাদের কি কোয়ান্টিটি, আর এটা আলটিমেটলি কি আমাদের প্রাইস। প্রাইসটা কিভাবে নির্ধারিত হলো? প্রাইসটা নির্ধারিত হচ্ছে এক সংখ্যক কলম কিনেছিলেন 300 টাকা দিয়ে, এবং তাহলে প্রত্যেকটা কলমের গড় প্রাইস আসছে, সেখান থেকে 5 টাকা বেশিতে আপনি সোল্ড আউট করেন। সো দিস ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ দ্য প্রাইস, অ্যান্ড দিস ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ দ্য কোয়ান্টিটি। সো প্রাইস এবং কোয়ান্টিটি মিলে আলটিমেটলি টোটাল যে প্রাইসটা সেটা আমাকে দিচ্ছে, সেটা 420। 420 কেন? 300 টাকা কিনেছিলেন এবং বলা আছে আপনার 120 টাকার মতো প্রফিট, তাহলে টোটাল সেলিং প্রাইসটা আমাদের 420 টাকা। এখন এইটা আমাদের এই ম্যাথ অনুসারে এটা আমাদের এখান থেকে ইকুয়েশন। এখন এই ইকুয়েশন যদি সলভ করতে চান, তাহলে আমাদের খুব সমস্যা হবে, মানে সলভ করতে গেলে অনেক বড় একটা সময় লেগে যাবে আর কি। আর এক্সাম হলে তো যতগুলো কোশ্চেন ছিল প্রত্যেকটা ম্যাথই 7-8 লাইনের। তো এইটা সলভ করতে আমরা যাব না। আমরা একটা জিনিস চেষ্টা করব, অপশন থেকে এমন একটা ভ্যালু পুট ডাউন করব, এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু, যেহেতু উত্তর তো তারা দিয়েই দিয়েছে অপশনে, তাই না, উত্তর তারা অপশনে দিয়ে দিয়েছে, আপনাকে অ্যাবসুলেট চয়েসটা নিতে হবে। নিলে আপনি দেখবেন এইটাকে বসিয়ে দুটাকে গুণ করে 420 আসে কিনা। যদি আসে তাহলে উত্তর শেষ। এখন এই অপশনটা চুজ করার একটা সহজ উপায় আছে, কয়েকটা সহজ উপায় আছে, আমি একটু বলি। দেখেন এটা সম্ভবত অপশনে 28 ছিল আমার যতদূর মনে পড়ে, তো 28 থাক বা না থাক, আমি প্রথমত এই অপশনটা নিব না। কেন নিব না? কারণ দেখেন 300 টাকা পে করেছিলেন এক সংখ্যক কলম, তো 300-কে এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেখান থেকে আমার অবশ্যই ইন্টেজার আসা উচিত। 300-কে 24 দিয়ে ভাগ করা যায় না, আর কলম তো ফ্র্যাকশন হয় না, 300-কে 24 দিয়ে ভাগ করলে আপনি পূর্ণ নাম্বার পাচ্ছেন না, সো কলম তো ফ্র্যাকশন হয় না, যার কারণে এটা নিব না। এটা অপশন যদি 28 থাকে তাহলে এটাও নিব না, তাহলে এইটা আর এইটা আমাদের পসিবল উত্তর হতে পারে। তো আমরা একটু চেক করব। 30 প্রথমে বসাই, আপনি 20ও বসাতে পারেন, সমস্যা নাই। 30 যদি বসান, দেখেন 300-কে 30 দিয়ে ভাগ করলে এখানে কত, 10, প্লাস এখানে কত থাকে, 5, 15, গুণিত এক্স এর মান কত, 30 বসালে 30 থেকে 2 বিয়োগ করলে কত, 28। এখন আমরা দেখব এই 15 আর 28 গুণ করে সেটা 420 হয় কিনা। দেখেন 15-কে আপনি যদি 30 বার নেন, 3 15 45, মানে কত, 450 হয়ে যায়। কিন্তু আমি কি আপনাকে বলেছি 15-কে 30 বার না, কতবার নিতে বলছে, 28 বার। তাহলে 2 বার আপনি বেশি নিয়েছেন, ওই 2 বার যদি বাদ দিয়ে দিই, 15 থেকে 30 বাদ দিলে 420। এভাবেও ক্যালকুলেট করতে পারেন, অথবা এভাবেও ক্যালকুলেট করা যায় যে 15 × 28 মানে 28-কে 10 বার নেন, সেটা 280, আর 5 বার নিলে 280-র অর্ধেক মানে 140। তাহলে আলটিমেটলি এখানেও 420 টাকা আসে। তো দেখেন আমরা বলেছিলাম এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 420 টাকা হতে হবে এক্স এর কোন ভ্যালুর জন্য। আমরা দেখলাম এক্স এর ভ্যালু 30 বসালে শুধুমাত্র এই প্রশ্নের উত্তর ঠিকঠাক আসে, অর্থাৎ এখানে আইডেন্টিক্যাল পেন আমাদের কত থাকবে, 30 থাকবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে, আমি লিখেও দিয়েছিলাম যে 30 আসলে সাধারণত কেন নিব, প্রথমেই কেন 30 নিব, 24 28 কেন নিব না সেটা তো প্রথমে বলে দিলাম। আসলে রিয়েল লাইফ যে ট্রেডিং সিনারিও হয়, মানে একটা রাউন্ড ফিগার সবসময় চিন্তা করা হয়, সেটা 30 অথবা 20 এরকম, মানে রিয়েল লাইফ সিনারিওতে কলম সাধারণত কোনো দোকানেরা 21টা 22টা 23টা 24টা এই টাইপের কিনতে চান না, ওরা একটা কি রাউন্ড ফিগার 30 40 50 এই টাইপের নিতে চায়, 20টা নিতে পারে। তো 20 আর 30 আপনার হাতে দুইটা অপশন তো আছে, আপনি যে কোনো একটা দিয়ে চেক করে দেখতে পারেন। দেখেন আমাদের অ্যান্সার জানা আছে বলে আমরা 30 দিয়ে করছি, কিন্তু 20 দিয়ে চেক করাও কিন্তু খুব বেশি সময় নিবে না। 20 দিয়ে চেক করলে কি হবে, এখান থেকে 20 দিয়ে চেক করলে 15, 15 5 কত, এখান থেকে 20 আসবে। আর এখান থেকে এটা কত, 18, তো 18 20 কত, 360, আমার তো দরকার কত, 420, তারপরে এটা হবে না, বুঝছেই ঘটনা। তো এইটা একটা থিঙ্কিং হতে পারে এই কোশ্চেনের পরে। আর একটা থিঙ্কিং কি হতে পারে সেটা আমি একটু দেখাই, খেয়াল করেন, একটু ধৈর্য ধরে দেখতে হবে, অন্তত এই প্রশ্নগুলো সামনে আসতে পারে, এবার অবশ্যই না আসলেও কনসেপ্টটা যদি গ্রো করে রাখেন তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ। দেখেন ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এই যে আমাদের কত টাকা আছে, 300 টাকা আছে, তাই না, টোটাল 300 টাকা কিভাবে নির্ধারিত হয়েছে, প্রত্যেকটা কলমের দাম ছিল এবং প্রত্যেকটা কলমের মানে কলমের কোয়ান্টিটি ছিল, এটাই তো কথা, এই যে একটা দাম ছিল আর একটা কোয়ান্টিটি, এটা মিলেই 300 টাকা হয়েছে। এখন সাপোজ ধরেন যে ওই শিপমেন্টে আমাদের 20টা কলম ছিল, সাপোজ ধরলাম ওই শিপমেন্টে আমাদের 20টা কলম ছিল, তাহলে 300 হতে আমাদের 20-এর সাথে কত গুণ করা লাগবে, মাস্ট বি কত, 15 গুণ করা লাগবে। তাহলে এটা কোয়ান্টিটি আর এটা কি আমাদের প্রাইস, ফাইন। এখন আমাদের এটা কত হতে হবে, 420-এ পরিণত হতে হবে। তো 420-এ যদি পরিণত হতে হয়, কিভাবে কি করব একটু খেয়াল করি। প্রাইসটা আগে যতটুকু ছিল তার থেকে 5 বৃদ্ধি করব, তাহলে প্রাইস 15 থেকে 5 বৃদ্ধি করলে কত আসবে, 20 আসবে। আর কোয়ান্টিটি
থেকে যেহেতু আমি সপ্ত কলম বিক্রি করছি না, তাই না, আমি তো দুইটা কলম ফ্রি দিয়েছি, তাহলে আলটিমেটলি কত নিব, 18 নিব। তাহলে খেয়াল করেন, এইটা আমাদের প্রাইস, এটা আমাদের কোয়ান্টিটি, এই দুটা গুণ করে কি 420 আসে? না, 360 আসে। তার মানে ডেফিনেটলি ওখানে পেন সংখ্যা 20 ছিল না। তাহলে পেন সংখ্যা কত ছিল? আগেই বলেছি এই অপশন আর এই অপশন নিব না, অপশন হয়তো 28 ছিল, এটা না থাকলেও চেক করতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে আমরা কি নিব, 30 নিব। ওকে, এই যে 300 আসলো, ধরলাম ওখানে আমাদের 30টা আমাদের কি ছিল, কলম ছিল, তার মানে কোয়ান্টিটি 30 ছিল, আর প্রত্যেকটা কলমের দাম ছিল আমাদের 10 টাকা করে। ফাইন। আমাদের এখন কি করতে হবে, কন্ডিশন ম্যাচ করার পর 420 হতে হবে। সো কোয়ান্টিটি 30 থেকে দুইটা কলম ফ্রি দিয়েছি, মানে এখন আমি বিক্রি করবো 28টা, এবং প্রত্যেকটা কলমের দাম আমাদের 10 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়ে যে 5 মোল লেখা আছে 15 টাকাতে পরিণত হবে। সো এখানে যদি ক্যালকুলেট করি, একটু আগে দেখালাম 280, 10 বার নিলে আর 5 বার নিলে তার অর্ধেক, মানে 140। সো 420 আসে। তার মানে ডেফিনেটলি ইনিশিয়ালি দেয়ার ওয়াজ দ্য 30 পেন, 30 পেন ছিল আসলে। পরবর্তীতে আপনার হচ্ছে যে 5 টাকা বৃদ্ধি করে সেটা 15 টাকাতে বিক্রি করা হয়, আর 2 টাকা ফ্রি দেওয়া ছিল। তো সিম্পলি এখান থেকে আমাদের উত্তর হবে কত, 30। তো এইটা আমাদের অ্যাপ্রোচ 1 গেল। আশা করি এই ইকুয়েশন তৈরি করার পর আপনি যদি ভ্যালু ইনপুট দেন, তাহলে আর কিছু করার দরকার নাই, এটা দ্রুত হয়ে যায়। তো ইকুয়েশনটা গঠন করতেই হবে আর কি, ইকুয়েশনটা যদি গঠন করতে পারে সেক্ষেত্রে সুবিধা হয়। আর ইকুয়েশন যদি গঠন না করতে চান, আমি শুধু দুইটা ভ্যালু নিয়েও কাজ করতে পারি, স্প্লিট এন্ড মার্জ নিয়ে। এই যে কোন দুটা ভ্যালু, প্রথম আমাদের 300 ছিল, এটাকে স্প্লিট করতে হবে, এবং আমাদের পরে 420 থাকে। 300, এখন এটা সলভ করার পরে আপনাদের মনে হয় এটা এত সহজ লাগছে, কিন্তু আসলে বাস্তবিক কথা আমি আগেই বারবার বলি যে আপনি ম্যাথ পারবেন মানে আর চাকরি পারবেন, আপনি ম্যাথ পারবেন না মানে চাকরিটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। ডেফিনেটলি এটা এক্সাম হলে এই পরীক্ষাতে দেখবেন অনেকেই ম্যাথ পারে না, 4-5টা ম্যাথ পারছে কিনা সন্দেহ আছে এরকম। তো আপনি যখনই ম্যাথ অন্যদের থেকে পারবেন কঠিন গুলো, আপনি যখনই এক্সাম হল অ্যাপ্রোচ সম্পর্কে জানেন, মাথাটা দ্রুত খাটাইতে যখনই পারবেন, তখনই অন্যদের থেকে আগে এগিয়ে যাবেন। এটাই তো ট্রু। তো এই যে 300 টাকাটা আছে, এখানেও চিন্তা করা যায়, অপশন থেকে যে কোনো একটা পিক আপ করবো, সেটা কত, সাপোজ আমাদের 30টা কলম ছিল যখন আমাদের ইনিশিয়ালি কিনেছিলাম। 30টা আমাদের কি ছিল, আমাদের পেন ছিল 30টা, এটা আমাদের কি কোয়ান্টিটি। তাহলে কি করব এখন, 300 হতে হলে কত লাগবে, 10 লাগবে, অর্থাৎ প্রাইস ছিল 10 করে। এখন আমি জাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করব, 30টা থেকে দুইটা কলম বাদ দিলে আমাদের জাস্ট 28টা কলম বিক্রি হবে, এবং 10 থেকে 5 বৃদ্ধি পেয়ে সেটা 15 টাকা করে আমাকে সেল করতে হবে। এখন আমি দেখতে হবে এই দুটো মাল্টিপ্লাই করার পরে 420 আসে কিনা। যদি আসে, ডেফিনেটলি আওয়ার চুজিং অপশন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যদি এখানে 20 নিতেন, তাহলে কি হইতো, এই যে 300টা কলম আছে, সরি 300 টাকা আছে, সাপোজ ইনিশিয়ালি 20টা কলম কিনেছিলেন, কোয়ান্টিটি কত, 20, প্রাইস কত ছিল, 15 লাগবে 300 হতে গেলে, এটা কমপ্লিট করতে হলে। এখন 420 হতে হবে, এখান থেকে 420 কিভাবে হওয়া যায়। প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটি এখন 20 থেকে দুইটা ফ্রি দিবেন, তার মানে 18টা কলম দিবেন, এবং এখান থেকে 15 টাকা প্রত্যেকটা প্রাইস ছিল, এখন ইউ উইল সেল ইট ইন 5 টাকা more, that means 20 টাকা. So if you multiply this, you will get 360, but our intention is to get 420. That means what we have chosen 20. This is absolutely wrong. তাহলে এটা আমাদের ঠিকঠাক নাই। বুঝতেই পারছি ঘটনা। তার মানে এক্সাম হলে আমাদের মাথাটা দ্রুত কাজ করাতে পারলে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি দেখবেন এই সলিউশন সবার প্রথমে আল্লাহর রহমতে আমি দিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে যে এগুলো তো তারপরে কপি পেস্ট হয় আর কি। অনেকেই পারতে পারেন, অনেক 4, 5, 7, 8টাও পাইতে পারতে পারেন, কারণ 7, 8টা ম্যাথ পারার মতো ছিল, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। সত্যি বলতে অন্তত যে সময় তুলেন না কেন, অন্তত 7টা ম্যাথ পারার মতো ছিল, আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ আস্তে আস্তে, হ্যাঁ। যদিও এটা বাড়ি বসে সলভ করার, এক্সাম হলে সলভ করা ডেফিনেটলি এক না, কিন্তু আপনাকে মাথাটা ওইভাবেই খাটাতে হবে এক্সাম হলে, যে দ্রুত কিভাবে কি করা যায়, থিঙ্কিং স্টাইলটা যে কিভাবে দ্রুত ডেভেলপ করা যায়। ওকে, এটা একটা অ্যাপ্রোচ গেল। এরপর আমরা আরেকটা চিন্তা করতে পারি, এটাও অপশন টেস্টের কাহিনী কিছুটা। আচ্ছা, একটু দেখা আর কি ঘটনা, এটা শুধু একই কাহিনী। সাপোজ আমরা অপশন থেকে এটা কি ধরে দেখাবো আপনাদের, আমাদের দেখেন প্রফিট আসছে কত টাকা, 120 টাকা। তো 120 টাকা যে প্রফিট আসে, আমরা কি এভাবে চিন্তা করতে পারি কিনা, প্রথম থেকে যখন 30 ধরলাম, 30 কেন ধরছি বারবার, ওই যে বলেছি রিয়েল লাইফ সিনারিওতে মূলত রাউন্ড নাম্বারটাই সবসময় ধরা হয়, এগুলো আসলে সাধারণত ধরার চেষ্টা করা হয় না, রাউন্ড হয় এটা বা এটা ধরতে হবে। এখন এটা কেন ধরছি আমরা তো জানি অ্যান্সারটা, তবে এটা না ধরে করলে তখন তো এটা করবেন, একটু আগে তো শর্ট অ্যাপ্রোচ দেখালাম 420, আর 300তে তো সহজেও দেখালাম, তাই না। তো এখানে সিম্পলি অ্যাভারেজ কস্ট যদি আমরা খেয়াল করি, অ্যাভারেজ কস্ট যদি খেয়াল করি, 300 টাকা আমাদের
সাপোজ 30টা পেন ছিল, তাহলে প্রত্যেকটার অ্যাভারেজ কস্ট কত আসবে? 10 টাকা আসবে, তাই না? আর এরপরে আপনি 5 টাকা ভিত্তিতে বিক্রি করবেন, তাহলে সেলিং প্রাইস আসবে কত? সিম্পলি সেলিং প্রাইস আসবে 15। তাহলে সেলিং প্রাইস যদি 15 আসে, আপনি পেন সংখ্যা কত বুঝেন? 30টা, কিন্তু আপনি বিক্রি করবেন কয়টা? 28টা, তাই না? তাহলে এই 28 আর 15 যদি গুণ করেন, তাহলে এখানে আলটিমেটলি 420 টাকা আসবে। এখন খেয়াল করেন আপনার সিপি কত ছিল? সিপি ছিল আপনার থেকে 300 টাকা, আর সেলিং প্রাইস আসলে কত? 420। কেমনে আসলো? এই যে 28টা কলম আর 15 টাকা করে বিক্রি করছেন। তো এই যে 320 আর 300 আর 420 এর মধ্যে পার্থক্য কত? 120 না? তার মানে প্রফিটের পরিমাণটা কত? 120। তো কোশ্চেনে কি বলা আছে? প্রফিট 120। তার মানে আমরা যে ধরছি এটা ঠিকঠাক আছে। এটা একটা থিঙ্কিং প্রসেস, এভাবে যদি চিন্তা করেন সেটাও করা যেত, যে আমরা অপশন থেকে ধরবো কলম কয়টা, তারপর দেখবো আমাদের প্রফিটটা ঠিকঠাক আসছে কিনা। ওকে, তারপরে অ্যাপ্রোচটা কি? তারপরে অ্যাপ্রোচটা কিছুই না, ওই যে ইকুয়েশনটা গঠন করেছিলাম সেটাকে জাস্ট সলভ করতে হবে, তবে এটা একটু লেন্থি হয়ে যায়। তো তারপরে একটু দেখা খেয়াল করেন যে এই যে 300 টাকা আমাদের ছিল, এখানে আমি এক সংখ্যক কলম কিনেছিলাম, এরপর আমি 5 টাকা বেশিতে প্রত্যেকটা কলম বিক্রি করেছি। বাট আমি এখান থেকে 30টা কলমই বিক্রি করি নাই, সরি এক্স সংখ্যক কলমই বিক্রি করি নাই, এক্স থেকে 2টা কলম কম বিক্রি করছি কারণ ফ্রি দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের টোটাল 420 টাকা আসছে। এখন এটা আমরা সলভ করতে চাই। সলভ করতে চাইলে এক্স লসাগু একবারে যদি করতে চাই, 300 এক্স, একবারে এক্সট্রা লসও করে ওই পাশে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। এখানে কত? 420 এক্স আসবে। এখানে আসবে 300 এক্স প্লাস 5 নিয়ে 5 এক্স স্কোয়ার আসবে। তারপর এখান থেকে 3 দুগুণে 6, মানে সিম্পল এখান থেকে 600 মাইনাস 5 দুগুণে 5 এক্স 10 এক্স। তাহলে এখন যদি ক্যালকুলেট করি, 300 এক্স, এখানে 420 এক্স 120, আর এখানে 10 কত? 130। এখানে কত থেকে 5 এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে সিম্পলি 5 এক্স স্কোয়ার মাইনাস আলহামদুলিল্লাহ 130 এক্স মাইনাস 600 সমান 0। এরপরে 5টা কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া যায় জিরোর সাথে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে 26 এক্স, আর এখান থেকে মাইনাস 120 কে 5 দিয়ে গুণ করলে 600, তার মানে কিন্তু সিম্পলি 120 সমান সমান 0। ওকে, এখন জাস্ট মিডিল টার্ম করবো। মিডিল টার্ম করার জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে 3 4 12 120, তাহলে মাইনাস 30 এক্স প্লাস এখান থেকে 4 এক্স মাইনাস এখান থেকে 120 সমান 0। তাহলে এক্স নিলে সিম্পলি এক্স মাইনাস এখান থেকে 30 প্লাস এখান থেকে 4 নেন, এক্স মাইনাস 30 সমান সমান 0। তাহলে সিম্পলি এখান থেকে আমাদের আসে এক এক্স মাইনাস 30 আর একটা এক্স প্লাস 4, তাই না? তো এখানে বলা বোঝাই যায় যে সিম্পল আমাদের x-4 এটা আমাদের একটা নেগেটিভ ভ্যালু চুজ করবে। আর তো কলামের সংখ্যা নেগেটিভ হতে পারে না, তাহলে x-30 এটাই মূলত আমাদের পেন নাম্বার, অর্থাৎ আবার রিকোয়ার্ড নাম্বার অফ পেন ইজ 30। তো আশা করি এটাতে কোনো সমস্যা নাই। একটা ভালো ম্যাথ ছিল কি বলতে পারবো না, বাট ম্যাথটা বেশ, মানে যদি থিঙ্কিং স্টাইলটা না চেঞ্জ করেন তাহলে বেশ সময় লাগে। নেক্সট কোয়েশ্চেন: if the average of five positive integers is 40 and the difference between the largest and the smallest of these five numbers is 10, so what is the maximum value possible for the largest of these five integers? সহজ একটা প্রশ্ন, এটা ডেফিনেটলি সহজ কোশ্চেন। 5টা নাম্বার আছে আমাদের এখানে, 2টা 3টা 4টা 5টা, এবং খুব ক্লিয়ারলি বলা আছে এই নাম্বারের সাথে এই নাম্বারের ডিফারেন্স কত? 10 ডিফারেন্স আছে। তো জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু পসিবল ফর দ্য লার্জেস্ট অফ দিস ফাইভ ইন্টিজার্স। এই ভ্যালুটা কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ডিভিশন মেথড করা যায়, এক্স ওয়াই জেড ধরেও করা যায়। তো ডিভিশন মেথডটা সহজ হয়। আমি আপনাদের যেভাবে সলিউশন দিয়েছিলাম, দেখেন এখানে কখনোই বলে নাই যে এই যে 5টা যে নাম্বার তারা আলাদা আলাদা হতে হবে। তারা কিন্তু এক নাম্বারও হতে পারে, 10 10 10 10 10 এভাবে হতে পারে না। একটা জিনিস খেয়াল করেন, সাপোজ আমরা 3 জন আছি, আমি, আপনি আর তপু নামে একটা সেট আছে। আমার কাছে আছে 10 টাকা, আপনার কাছে আছে 10 টাকা, তপুর কাছে আছে 20 টাকা। এখন আমি যদি চিন্তা করি যে আমার কাছে 10 টাকা, আপনার কাছে 10 টাকা, তপুর কাছে 20 টাকা, তো দেখেন আমার কাছে 10 টাকা, আপনার কাছে 10 টাকা, তপুর কাছে কত? 20 টাকা। তো এই জায়গা থেকে এভাবে চিন্তা করা যায় না, এই যে তপুর যে 20 টাকাটা আছে, এখানে একেও যদি আমরা 10 টাকা ধরি, ওর যে বেশি বেশি আছে 10 টাকা, ওটা বাদ দেন, সবার যদি 10 টাকা করে ধরতাম, এটা গড় নাম্বার পাওয়া যায় না যে 3 জনের কত? 30 টাকা আছে, 3 দিয়ে ভাগ করলে আলটিমেটলি 10, অর্থাৎ প্রত্যেকের কাছে 10 টাকা করে আছে। আর এই 10-এর সাথে যখন যোগ করে দিব 10, তখনই আলটিমেটলি আপনি তপুর টাকাটা পাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যে এই নাম্বারগুলো আছে সবাই মনে করেন আমাদের সেম সেম। বলতে কেমন? যে এর যা আছে, এরটা আছে, এরও তার আছে, এও তা আছে, কিন্তু এটা আলটিমেটলি কি 10 বেশি আছে। তাহলে এই যে 10 বেশি আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সবার একটা সমান পেয়ে যাবো না? একদম সবার সমান কত আছে সেটা দেখবো, সেটা যদি বের করতে পারি, তার সাথে 10 যোগ করে দিলেই মূলত এই নাম্বারটা পাওয়া যায়। তাহলে খেয়াল করেন আমাদের 5টা নাম্বার এভারেজ কত আছে? 40। তাহলে এই যে 5টা নাম্বারের এভারেজ আছে 40, এখানে সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে এনার 10 বেশি আছে, তো সেই 10 আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম, ডিভাইডেড বাই আমরা গ্যাপ করলাম।
তাহলে 200, 200, 190, 190 কে 5 দিয়ে ভাগ করলে কত? 38। অর্থাৎ আমি বলতে পারি সবার কত করে আছে বলেন তো? সবার আছে হলো সিম্পলি 38। কিন্তু এনার কি আছে? এই 38 থেকে আরো 10 বেশি আছে, তারপরে সিম্পলি এনার 48 আছে। বুঝছি ঘটনা? যদি এক্স ওয়াই জেড ধরে না করতে চান, এটা ভাবে চিন্তা করব, সবার ব্যালেন্স করে নিব, যার যতটুকু বেশি আছে তার বাদ দিয়ে একটা গড় মান বের করবো, সেটা 38। 38-এর পরে সবার 38 আছে, কিন্তু এনার কি 10 বেশি আছে, কারণ দেখেন এই যে প্রথমটার সাথে এটা 10 এর ডিফারেন্স। তো 48 ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। এটা একটা কথা। এখন এটাকে এভাবে চিন্তা করা যায়, দেখেন এই কথাটাই মূলত এক্স ওয়াই জেড ধরে ফর্ম করে আনবো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের যে প্রথমটা আমাদের এক্স আছে, দ্বিতীয়টারও এক্স আছে, সাপোজ দ্বিতীয়টারও এক্স আছে, চতুর্থ এক্স আছে, পঞ্চমেরও কি আছে? এক্স প্লাস 10 আছে। এই যে এদের যে গড় অর্থাৎ 5 দিয়ে ভাগ করলাম, সেটা আমাদের কত? 40 আছে। এই পাঁচটা এই পাশে গুণ করে দিলাম, যে কালটা আমাদের সিম্পলি 200, তাই না? এটা আমাদের কত এখান থেকে? 200 আসে। তাহলে এখান থেকে বলা যায় এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5x ইজিক্যাল টু 200 থেকে এই 10 বাদ দিয়ে দিব, তার মানে কত? 190। তাহলে এক্স ইজিক্যাল টু 190 ডিভাইডেড বাই 5, তার মানে একটু আগে দেখলাম হচ্ছে 38, তাই না? তাহলে এক্স যদি 38 হয়, এক্স প্লাস 10 কত? 38 প্লাস 10, সিম্পল আমাদের 48 হবে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আমরা একটু আগে মেন্টালি চিন্তা করলাম, সেটা আমাদের এখান থেকে 48। তো এটা আরেকভাবে চিন্তা করা যায়, ডেভিয়েশন কনসেপ্ট। আমি ডেভিয়েশন কনসেপ্ট আপনাদের এভারেজ চ্যাপ্টার অনেক দেখিয়েছি, তারপরও হালকা একটু ডেভিয়েশন কনসেপ্টটা দেখিয়ে আমি এটা শেষ করছি। এটা খুব বেশি কঠিন কোনো ম্যাথ না। দেখেন এই যে অ্যাভারেজটা আমাদের কত আছে? 40 আছে। অ্যাভারেজটা আমাদের 40 আছে, তো সবাইকে আমরা কি করব? 40 দিয়ে দিব। হ্যাঁ, সবাইকে আমরা 40 দিয়ে দিব। এখন এই জায়গা থেকে আমরা কি করতে চাই? আমরা জানি যে সবাই 40 হলেও একজন আছে যিনি আমাদের কত আলটিমেটলি এটার সাথে একটা গ্যাপ মেনটেন করে, সেটা কত? 10 গ্যাপ মেনটেন করে। স্মলেস্ট অফ দিস 5 নাম্বারস ইজ 10, অর্থাৎ লার্জ এবং স্মলের ডিফারেন্সটা আমাদের 10 আছে। তো এটা আমরা একটু ডেভিয়েশন কনসেপ্টে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে খেয়াল করেন, যে আমরা যদি এখান থেকে -2 করি, এখান থেকে -2 করি, এখান থেকে -2 করি, এখান থেকে -2 করি, আমরা এমন ভাবে মাইনাস করার চেষ্টা করব যেটা প্রথমটার সাথে লাস্টের ডিফারেন্সটা অবশ্যই 10 হবে। তাহলে খেয়াল করেন, এটা -2 করলে 38, এটা -2 করলে 38, এটা -2 করলে 38, এটা -2 করলে 38। এখন যেহেতু আপনার এখান থেকে 4 জনের কত হয়েছে? -8 মাইনাস করেছেন, আপনি -8 পরিমাণ মাইনাস করেছেন, তাহলে ডেফিনেটলি আমরা কি করবো? এখানে 8 পরিমাণ ব্যালেন্স করার জন্য দিয়ে দিব। অ্যাজ এ রেজাল্ট এখানে কত? 48। তাহলে এই দেখেন 38 আর 48 এর ডিফারেন্সটা সিম্পলি আমাদের কত আসতেছে? 10 আসে। তো আমি যেহেতু এটা অলরেডি আপনাদের আলোচনা করছি ব্যাস অনেকবার, ডেভিয়েশন কনসেপ্ট কিভাবে কি, তো এটা ডিটেলস আলোচনা করলাম না। বাট কনসেপ্ট হচ্ছে আমরা এমন ভাবে ডেভিয়েট করবো, এমন ভাবে বিচ্যুত করবো জায়গা থেকে, যেন পরে আবার ঠিকঠাক পরিমাণ এখানে ব্যালেন্স করে দিতে পারি, এবং দ্য গ্যাপ বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ইজ অ্যাবসলিউটলি 10 হতে হবে। ঠিক আছে? Okay, a customer came to a shop and asked the shop manager to give a 20% discount. সামনের দিকে আশা করি আল্লাহর রহমতে আরো ভালো ম্যাথ পাবেন ইনশাআল্লাহ। A customer came to a shop and asked the shop manager to give a 20% discount on the listed price of a pen. Moreover, for every 10 pen purchased, he wanted 2 pens free of cost. The manager agreed to the customer's offer because he could still make a profit of 20% on cost price. If the cost price of pen was X taka, what was the list price of the pen? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। খেয়াল করেন, একজন কাস্টমার একটা দোকান আসলো এবং আহ, দোকানদারকে বললো আপনি আমাকে 20%-এর মতো ডিসকাউন্ট দেন, সে পেন কিনবে। শুধু সেটা না, এবং বললো যে ফর এভরি 10 পার্সেন্ট 20% ডিসকাউন্ট তো আপনি আমাকে দিবেনই, তারপরও যে আমি এভরি 10টা কলম কেনার আপনি 2টা কলম আমাকে কি করবেন? ফ্রি দিবেন। দ্য ম্যানেজার এগ্রিড টু দ্য কাস্টমার্স অফার। সে কিন্তু এগ্রি করলো। কেন এগ্রি করলো? তো ডেফিনেটলি তার একটা লাভ থাকতে হবে। তো বিকজ হি কুড স্টিল মেক এ প্রফিট অফ 20% অন কস্ট প্রাইস। দেখেন স্পষ্ট বলা আছে কস্ট প্রাইসের উপর 20%-এর মতো প্রফিট করছে, তাই না? তো ইফ দ্য কস্ট প্রাইস অফ এ পেন ওয়াজ টাকা এক্স, দেন হোয়াট ইজ দ্য লিস্ট প্রাইস? লিস্ট প্রাইস বলতে ওই পেনের তালিকা মূল্যটা কত ছিল, ওই পেনের লিখিত মূল্য কতটুকু ছিল, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, একটা মিনিট। ওকে, তো এইটা আমরা চাইলে অনেকভাবেই করতে পারি, অনেকভাবে। বিশেষ করে এখানে সব থেকে সুবিধা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট অনুসারে। আমি আপনাদের ক্লাসে দেখিয়েছি এটা। দেখেন যে সাপোজ আমি ওটা লিস্ট প্রাইস ধরলাম এলপি, এলপি আমাদের লিস্ট প্রাইস। আচ্ছা, লিখিত মূল্য যা ছিল
প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে 20%-এর মতো কি করতে হবে, ডিসকাউন্ট দিতে হবে। এখন আপনি জানেন 20% ডিসকাউন্ট দেওয়ার ফলে একটা ভ্যালু 5 থেকে কত হয়, 4 ইউনিটে পরিণত হয়। অনেকবার শিখিয়েছি, ফ্রি ক্লাসও অনেকবার দেখিয়েছি, আর আপনাদের মেইন ক্লাস তো অসংখ্যবার। 20% মানে 1/5 কে রিপ্রেজেন্ট করা। কোনো কিছু 20% ছাড় দেওয়ার অর্থ হচ্ছে 5 টাকা থেকে সেটা 1 টাকা কমে 4 টাকাতে পরিণত হওয়া। সো লিস্ট প্রাইস যাই থাকুক না কেন, 20% ছাড় দেওয়ার অর্থ 5 টাকার বিষয়টা 4 টাকাতে পরিণত হয়। শুধু সেটাই না, প্রতি 12টা কলমে আপনাকে, মানে প্রতি 10টা কলমে আপনাকে দুইটা কি করতে হচ্ছে, ফ্রি দিতে হচ্ছে। সো এই দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি, ডিসকাউন্ট আর কি। লিস্ট প্রাইসের ক্ষেত্রে প্রতি 12টা কলমে আপনার কি করতে হচ্ছে, তো 10টা কলমে কি করতে হচ্ছে, দুইটা ফ্রি দিতে হচ্ছে। তাই সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি যে 10 বাই কত, 12 আসবে। অ্যাজ এ রেজাল্ট এটা আপনার কি হচ্ছে, সেলিং প্রাইস। দেখেন সেলিং প্রাইসটা কি হচ্ছে, সেলিং প্রাইসটা আমি আবার বলি। লিস্ট প্রাইস আমাদের এলপি ছিল, সেখান থেকে 20%-এর মতো আপনি ছাড় দিয়েছেন। শুধু সেটাই না, আপনাকে দিতে হচ্ছে কয় টাকা, কয়টা দিতে হচ্ছে আপনাকে, 12টা দিতে হচ্ছে। প্রতি 10টাতে আপনাকে 12টা কলম দিতে হচ্ছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ একটা ডিসকাউন্ট। তো যদি তাই হয়, এটা একটা সেলিং প্রাইস। এইভাবে বিক্রি করার পরেও আমাদের এক্স সংখ্যক কলম যদি থেকে থাকে, মানে কস্ট যদি এক্স থেকে থাকে, তার উপরেও কিন্তু বিক্রেতা 20%-এর মতো প্রফিট করে। আর 20% প্রফিট করার অর্থ হচ্ছে 5 টাকার বিষয়টা 6 টাকাতে পরিণত হয়। এখন আপনি জাস্ট ক্যালকুলেট করেন, দেখেন এইটাও সেলিং প্রাইস। আমরা দুই পক্ষেই মূলত সেলিং প্রাইসটাকে ইকুয়েট করেছি। ঠিক আছে, আমরা দুই পক্ষে সেলিং প্রাইসটাকে জাস্ট ইকুয়েট করেছি। যে আমাদের এখানে এক্স ছিল, সেখানে 20%-এর মতো প্রফিট হয়। কখন হয়, যখন আপনি লিস্ট প্রাইসের উপরে 20%-এর মধ্যে ডিসকাউন্ট দেন। শুধু সেটাই না, যখন 10টাতে কলম দুইটা আপনি ফ্রি দিচ্ছেন তখন। তো এই ডিসকাউন্ট, দুইটা ডিসকাউন্টের পরে, অর্থাৎ এই দুইটা ডিসকাউন্টের পরে যে সেলিং প্রাইসটা আসে, বিক্রয় মূল্যটা আসে, তারপরও সেটা আসলে 20%-এর মতো প্রফিট হয়। তাহলে 20% প্রফিট মানে 5 থেকে 6-এ পরিণত হওয়া। সো 5 ক্যান্সেল আউট করে দেওয়া যায়। এটা ক্যান্সেল আউট করলে কিন্তু সিম্পলি 3 আসে। তাহলে এখান থেকে কত পাবেন, লিস্ট প্রাইস আপনি 318 পাচ্ছেন। এখান থেকে 318x ডিভাইডেড বাই 10, তাহলে এখান থেকে 80x ডিভাইডেড বাই 10, আলটিমেটলি 1.8x। তাহলে লিস্ট প্রাইস কত ছিল, 1.8x ছিল। বুঝছি, তাহলে এখান থেকে আমাদের লিস্ট প্রাইসটা ছিল আসলে 1.8x। আশা করি এটাতে কোনো সমস্যা নাই। এটা আরেকভাবে চিন্তা করা যায়, আমি আপনাদের যে মার্কেট প্রাইস দিয়ে শিখিয়েছি সেভাবে চিন্তা করা যায়। একটু দেখেন দেখেন, খেয়াল করেন, আমি যখন লিস্ট প্রাইস আমাদের কি ছিল, এলপি ছিল, তাই না? লিস্ট প্রাইস কি ছিল, লিস্ট প্রাইস ছিল হচ্ছে আমাদের এলপি। তো এই যে লিস্ট প্রাইস এলপি ছিল, সেখান থেকে আপনি 20% কি করছেন, ডিসকাউন্ট দিচ্ছেন। তাহলে লিখিত মূল্য যাই থাকুক না কেন, সেখান থেকে লিখিত মূল্য 100% প্রথমে ছিল, সেখান থেকে 20% ডিসকাউন্টের অর্থ হচ্ছে লিখিত মূল্যের 80%-এ আপনি বিক্রি করে দিয়েছেন। লিখিত মূল্যের 80%-এ বিক্রি করে দিয়েছেন। শুধু সেটাই না, আলটিমেটলি 10টা কলমে দুইটা কলম কি করছেন, ফ্রি দিয়েছেন। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, কস্ট প্রাইস যা ছিল সেটা কি ছিল, এক্স ছিল। এক্স এর উপরে আলটিমেটলি 120%-এর মতো প্রফিট হয়েছে। 120% মানে কেন বুঝছেন, কারণ কস্ট প্রাইস 100 থাকে, সেখান থেকে 20% প্রফিট করার অর্থ সেটা 120%-এ বিক্রি করে দাও। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, কি ক্যালকুলেশন দরকার, আপনার জাস্ট দরকার 100% অফ এলপি কত, আর কিছুই না। আপনার তো জাস্ট লিখিত মূল্য দরকার। 80% অফ এলপিতে আপনি বিক্রি করে দিয়েছিলেন লিস্ট প্রাইসে। আপনি যদি ওই 20% ছাড় না দিতেন, তাহলে আলটিমেটলি কি হইতো, 20% ছাড় যদি না দিতেন এবং দুইটা ফ্রি যদি না দিতেন, তো সেই ক্ষেত্রে আপনি মূলত 100% অফ এলপি বা লিখিত মূল্য পেয়ে যেতেন। এখন আমাকে 100% এলপি বের করতে পারলে ম্যাথটা মূলত কমপ্লিট হয়ে যায়। তাই সিম্পল লাইন খেয়াল করি, এক্স থাকলো 120%, মানে এটা ডিরেক্টলি আমরা কি লিখতে পারবো, 6/5 লিখতে পারবো। আর এটাকে উল্টা এই পাশে দিয়ে দেন, তাহলে কত, 12/10 আসে। এবং একটা জিনিস খেয়াল করেন, যে এভাবে ক্যালকুলেট করতে পারি যে 80 100 হয়ে গেছে, তাহলে কত টাইমস এর ভ্যালু দিয়েছে, 1.25 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে এইটাও সিম্পলি 1.25 টাইমস এর ভ্যালু দিবে। আর 1.25 মানে একবার আমরা 5/4 লিখতে পারি। আপনি চাইতে এটা অ্যাজ ইউজুয়াল যে ক্যালকুলেশন সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমরা যেভাবে গেলাম, যে 80 100 হয়ে গেছে তুলনা করার সাথে, মানে 1.25 টাইমস এর ভ্যালু দেয়, তাহলে এইটাও 1.25 টাইমস এর ভ্যালু দেয়, মানে 5/4 টাইমস এর ভ্যালু দেয়। কাটা কাটা সুবিধার্থে বললাম। তো এখন যদি এটা ক্যালকুলেট করি, 5 দিয়ে ক্যান্সেল আউট করেন কত, 2। এরপরে 4 দিয়ে ক্যান্সেল আউট করেন কত, এখান থেকে 3 আসবে। এরপরে এটা ক্যান্সেল আউট করেন, এখান থেকে সিম্পলি কত, 3 আসবে। তাহলে 3 3 9, মানে কত কি ভুল করলাম, 3 3 9x ডিভাইডেড বাই কত, এখান থেকে 5। ভুল তো হওয়ার কথা না।
ক্যালকুলেশনে না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত 1.86 আসে, বুঝছি ঘটনা। তাহলে 100% অফ এলপি, মানে 100% অফ এলপি বলতে এই যে টোটাল যে 100% অফ এলপি লিস্ট প্রাইস যা ছিল সেটা সিম্পলি আমাদের 1.86 আসে, এটাই মূলত আমাদের লিখিত মূল্য ছিল। তাহলে আশা করি কোনো সমস্যা নাই, এটা আশা করি বুঝতে পারছি। Next question. The fee for a course was increased by X% from that of the previous year. Arif, a meritorious student, got Y% waiver on his course fee for his extraordinary performance. If the fee collected from Arif in 60% of the course fee of the previous year, what is the value of Y in terms of X? ওকে, এটা আসলে সাকসেসিভ পার্সেন্টেজের একটা কথাবার্তা, যে এখানে একটা জিনিস আমাদের X% বৃদ্ধি পেয়েছে, একটা ভ্যালু, এবং আরিফ যেহেতু একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে Y%-এর মতো ওয়েভার পেয়েছে, মানে Y%-এর মতো ছাড় পেয়েছে আর কি। তো অ্যাজ এ রেজাল্ট যে ঘটনা হয়েছে, এই যে বৃদ্ধি তো আমাদের X% হয়েছিল, তো আরিফ আবার ছাড় পেয়েছে কতটুকু Y%। তো অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে 60%-এর মতো ভ্যালু বা 60%-এর মতো ফি আরিফ থেকে আমরা পিক আপ করছি। তো এই জায়গা থেকে আমাকে ইন টার্মস অফ ওয়াই ভ্যালুটা এখান থেকে ফাইন্ড আউট করবেন। তো যেহেতু আমাদের সাকসেসিভ পার্সেন্টেজের কথা, এটা আমরা অনেকভাবে করতে পারি, বিশেষ করে এসপিআর কনসেপ্ট তো প্রথমে অ্যাপ্লাই করা যায়। এরপরে এটা যেখানে মনে রাখবেন, যেখানে এসপিআর করা যায় সেখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টও করা যায়। তো আমরা সহজে করার জন্য এটা এসপিআর করছি, যে একটা ভ্যালু বৃদ্ধি পেয়েছে সেটা কত এক্স, আর একটা কমেছে সেটা কত ওয়াই, প্লাস দিয়ে আমাদের এই যে ফর্মুলা, এটা কিন্তু এ প্লাস বি প্লাস আলটিমেটলি এ প্লাস বি ডিভাইডেড বাই এখান থেকে 100, ফাইন। তো এক্স আমাদের বৃদ্ধি পেয়েছে আর ওয়াই কি হয়েছে, হ্রাস পেয়েছে, তো আমরা এখানে চিহ্নটা কি মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই এখান থেকে 100। তো এই যে ইফেক্টটা পড়লো একটু খেয়াল করেন, একটা ভ্যালু বৃদ্ধি পেয়েছে আর একটা ভ্যালু হ্রাস পেয়েছে, অর্থাৎ ফিটা বৃদ্ধি পেয়েছিল আর সে মেরিটোরিয়াস হওয়ার কারণে কিছুটা কি হয়েছে, ছাড় পেয়েছে। অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু 60%, টোটাল যে টাকাটা হয় তার 60% দিয়েছে। তাহলে 60% দেওয়ার অর্থটা কি, 40%-এর মতো সে ছাড় পেয়েছে, তার মানে আসলে এটা -40, বুঝছি। ছাড় পেয়েছে বলতে কি, -40%-এর মতো সে ছাড় পেয়েছে। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে সিম্পলি ক্যালকুলেট 100x মাইনাস এখানে সিম্পলি 100y মাইনাস এখানে এক্স ওয়াই ইজিক্যাল টু কত, মাইনাস এখান থেকে 40। তাহলে এখানে 100 একবারে গুণ করে দিলাম, সেটা পাশে চলে আসলো। যেহেতু ওয়াই সাপেক্ষে মান বের করতে হবে, তাহলে আমরা এখানে একবারে মাইনাস ওয়াই কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে 100 প্লাস এখান থেকে এক্স ইজিক্যাল টু এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দেওয়া যাবে, বা 100x ওই পাশে পাঠিয়ে দিই। তার মানে উম এটা 4000 -100x, না স্যার একই আপাতত 4000 মাইনাস এখান থেকে 100x, তাহলে এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 4000 প্লাস এখান থেকে 100x থাকবে। তাহলে সিম্পলি কিন্তু ওয়াই ভ্যালুটা আসবে মাইনাস, আর এখানে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়। উপরে থাকবে 4000 প্লাস এখান থেকে 100x ডিভাইডেড বাই 100 প্লাস এখান থেকে x আর কি। এখন অপশনে আরেকটু মডিফাই করা আছে, এই কারণে আমরা এখান থেকে 100 কমন নিতে পারি। 100 কমন নিলে 40 প্লাস এখান থেকে x ডিভাইডেড বাই এখান থেকে 100 প্লাস এখান থেকে x। তো এই ভ্যালুটা মূলত এটা আর কি, বুঝছি। এছাড়া আসলে কোনো সমস্যা নাই, সহজ একটা বিষয় খেয়াল করতে হবে যে এটা সাকসেসিভ পার্সেন্টেজ না ধরতে পারলে একটু সমস্যা কি। হ্যাঁ, এটা একটা কাহিনী, সাকসেসিভ পার্সেন্টেজের কাহিনী কি বলছে। A box contains 200 pens, of which 25% are red and the rest are black. You sold a certain number of pens, of which 60% were black. You then found that among the remaining pens, only 20% are red. How many pens did you sell? এটা আসলে মিক্সারের একটা কনসেপ্ট বলা যেতে পারে। হ্যাঁ, এটা অনেকভাবে করা যায়, অন্তত 4-5টা উপায় করা যায়, খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। আমি লাস্ট কত তারিখ, সম্ভবত 19 তারিখে আপনাদের যে মিক্সারের ক্লাস নিলাম, সেখানেও কিন্তু এই টাইপের ম্যাথ ছিল। একদম মিক্সারে যে আপনাকে ধরতে হবে যে দিস ইজ দ্য ম্যাথ ফ্রম দ্য মিক্সার। তো অলরেডি আমরা 19 তারিখে যে করেছিলাম সেরকম একটা বিষয়, যে এ বক্স কন্টেন্স 200 পেন্স, 200টা কলম আছে, তার মধ্যে 25% আমাদের রেড, তাহলে বাদ বাকি আলটিমেটলি কি ব্ল্যাক আছে। ইউ সোল্ড আ সার্টেন নাম্বার অফ পেন্স, অফ হুইচ 60% ওয়ার ব্ল্যাক। আপনি যতটুকু কলম বিক্রি করে দিলেন তার 60% কি ছিল, ব্ল্যাক, তার মানে 40% কি রেড ছিল ওর মধ্যে। ইউ দেন ফাউন্ড দ্যাট, ফাইনাল যে ইফেক্ট আপনি দেখলেন, এবং দ্য রিমেইনিং পেন্স, যতটুকু পেন আপনার হাতে আছে, অনলি 20% আর রেড, অর্থাৎ যতটুকু কলম আপনার হাতে আছে তার মধ্যে 20 ভাগ কলম হচ্ছে লাল। তাহলে এখানে বলা যায় 80 ভাগ কলম কি, কালো। এখন কতটুকু কলম আপনি সেল করছিলেন সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে সব থেকে সুবিধা হচ্ছে রুলস অফ এলিগেশন করা। এখন এটা এলিগেট কয়েকভাবেই করা যায়, খেয়াল করেন। প্রথমে আমাদের রেট ছিল কত, 25, তাই না। অ্যান্ড ইউ সোল্ড আ সার্টেন নাম্বার অফ পেন্স, যেখানে 60% ওয়ার ব্ল্যাক, তাহলে 40% কি ছিল বলেন তো, রেড ছিল। প্রথমে আমাদের আলটিমেটলি 20% আমাদের রেড কলম ছিল, একদম ইনিশিয়ালি টোটাল যে কলম ছিল তার মধ্যে। যখন আপনি বিক্রি করলেন, বিক্রি করার পর দেখা গেল 60% ব্ল্যাক আছে, তার মানে 40%-এর মতো কি রেড আছে। এরপর এই দুইটা ঘটনা, এটা একটা ইফেক্ট এবং এটা একটা ইফেক্ট,
এই দুইটা ডাবল ইফেক্টের ফলে দেখা গেল লাস্ট যে কলমটা আমাদের ছিল সেখানে 20%-এর মতো সিম্পলি রেট আছে। তাহলে এখানে যদি আমরা এলিগেট করি এখন, সহজ কথা হচ্ছে এখানে কত পাবো, এলিগেট করলে 40 থেকে 20 বিয়োগ করলে 20, আর 25 থেকে 20 বিয়োগ করলে কত 5, তাহলে একটু ছোট করে ফেলি 4 কত 1। তাহলে এটা এখন সম্পর্কযুক্ত করেন। এই যে 4 ইউনিট, এটা কিন্তু টোটাল কলম নিয়ে আমরা কাজ করছিলাম, 25% যখন নিয়েছিলাম তখন টোটাল কলমের কথাটা ছিল আর কি। আর 40% যখন ছিল তখন আপনি সেলের কথাটা বলছিলেন। আই রিপিট, যখন আপনি 25 নিয়েছিলেন তখন টোটাল কলম নিয়ে আমরা কাজ করছিলাম। আর যখন 40 নিয়েছি, এই যে 60% ব্ল্যাক ছিল, তার মানে 40%-এর মতো রেড ছিল, তখন আমরা সোল্ড ওয়ান নিয়ে কথা বলছিলাম। তো এই যে 4 ইউনিট আমাদের ভাষায় যেটা 4 ইউনিট রিপ্রেজেন্ট করে, সেটা টোটাল পেন 200-কে রিপ্রেজেন্ট করে থাকে। ফাইন। 1 ইউনিট কি হয়েছে, সোল্ড করা হয়েছে। তাহলে 4 ইউনিট যদি 200 হয়ে থাকে, 1 ইউনিট সিম্পলি কত 50 টাকা পাবো। এইটা আমাদের এই প্রশ্নের উত্তর। তো এটা তো বেশি সময় লাগবে না, যদি মিক্সারের কনসেপ্টটা জানেন তাহলে এখান থেকে আমাদের 50টা। 4 ইউনিট যদি 200 কলমকে রিপ্রেজেন্ট করে, is representing as the total number of pens, then 1 unit is representing as the 50 pen which we have sold out। হ্যাঁ, যেটা আমরা 50টা কলম বিক্রি করেছি, অর্থাৎ অপশন এখান থেকে এ। এটা অনেকভাবে চিন্তা করা যায়, আমি কয়েকটা ভাবে দেখাচ্ছি। খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন অন্তত এটা, এবং এটা ভবিষ্যতে যে কোনো চাকরির পরীক্ষা আবার রিপিট হবে, একটু খেয়াল করে। আমার ম্যাথ আলোচনা করতে সাধারণত একটু বেশি সময় লেগে যায়, ঘন্টা খানেক চলে যাবে দেখা যাচ্ছে 15টা ম্যাথ আলোচনা করতে, কারণ আমি আসলে অনেক ভেঙে ভেঙে বলি তো। এটা- তো এটা একটা বিষয় গেল। এটাকে আমরা আরো কয়েকটা ভাবে চিন্তা করতে পারি। এটাকে এলিগেশনের আরেকটু সুন্দর ভাবে করা যায়। হ্যাঁ, তো আমি তারপর ইকুয়েশন একটা করি, এটা অ্যাপ্রোচ 2 দিই, তারপর এলিগেট করে দেখাচ্ছি। দেখেন ঘটনাটা কেমন। ঘটনা হচ্ছে আমাদের যে রেড ইজ টু ব্ল্যাক সংখ্যা পেনের যদি চিন্তা করি, রেড আছে কত 25, আর ব্ল্যাক আছে কত 75। যদি রেড 25 হয়ে থাকে, তাহলে ব্ল্যাক ডেফিনেটলি কত বলেন তো 75 থাকবে। তো এটাকে ছোট করলে কত 1:3 আসে। তো এটাকে ছোট করতে পারেন অথবা ছোট না করলেও কোনো সমস্যা নাই। এটাকে একবারে লেখা যায় যে আলটিমেটলি কত 50:150। মোট কলম কি 200টা বোঝাইতে হবে না? মোট কলম আপনাকে 200টা করতে হবে। এর মধ্যে 25% হচ্ছে রেড অ্যান্ড 75% ব্ল্যাক। তো 100-তে 25 যদি রেড থাকে, তাহলে 200টা কত 50টা থাকবে, 2 টাইমস করে দিলে মোট 200টা কলম চলে আসলো। এখন যদি একটু খেয়াল করি ঘটনা, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমরা যদি ইকুয়েশন মেথডে সাজাতে চাই, আমার 50টা রেড পেন ইনিশিয়ালি ছিল। বুঝছেন ঘটনা? আমার 50টা রেড পেন ইনিশিয়ালি ছিল। ধরে নেন আপনি এক সংখ্যক কলম বিক্রি করছেন। তো এক সংখ্যক কলম যখন বিক্রি করে দেন, 60% যদি বিক্রি করার মধ্যে যদি 60% ব্ল্যাক থাকে, তাহলে বাদ বাকি 40%-এর মধ্যে রেড ছিল। তাহলে রেড ছিল কয়টা 50টা। সাপোজ এক সংখ্যক কলম বিক্রি করছেন, ওর মধ্যে 60% ব্ল্যাক ছিল, তাহলে ডেফিনেটলি বলা যায় না যে 40%-এর মতো হচ্ছে রেড ছিল। তাহলে 50টা কলম থেকে 40%-এর মতো কলম বিক্রি করে দিলেন। অ্যাজ এ রেজাল্ট ঘটনাটা কি হইলো, টোটাল কলম ছিল কয়টা 200টা, 200টাতে বিক্রি করতেছেন কয়টা, এক সংখ্যক কলম বিক্রি করে দিচ্ছেন। এই যে 50টা কলম ছিল, সেখান থেকে যখন কিছু কলম বিক্রি করে দিবেন রেড, তো আপনার রেড নাম্বার কি কমে যাওয়া উচিত না? তো ডেফিনেটলি কমে গেছে। সেটা কত দেখা যাক, টোটালটার আলটিমেটলি মানে যতটুকু ছিল বলতে 200 থেকে এক্স বিক্রি করার পর যতটুকু থাকবে, এটার 20%-এর মতো রেট আছে, তাহলে সেটা কত 0.2 আর কি। বুঝছেন, ইকুয়েশন বোঝা কিন্তু জরুরি। প্রথম আমাদের 50টা রেড পেন ছিল, এরপরে যত সংখ্যক কলম বিক্রি করছেন, আই অ্যাজিউম দ্যাট উই হ্যাভ সোল্ড আউট এক্স পেন, and we have already mentioned that what we have sold out 60% of them black, so we can say 40% definitely red যা বিক্রি করছেন। তো 40% রেড মানে কি 0.4, তাই না? তো এই 0.4 সংখ্যক এক্স এর 0.4 সংখ্যক রেড কলম বিক্রি করলেন, তো বিক্রি করে দিলে সেটা কমে যাওয়া উচিত। এন্ড সেটা কি হয়েছে, যতটুকু ছিল রিমেইনিং, এন্ড রিমেইনিং এর কত 200 থেকে এক সংখ্যক বিক্রি করছেন, রিমেইনিং এর 20% থাকলো। এখন এটাকে ক্যালকুলেট করেন, কিছুই না, ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে সিম্পলি 50 এখানে 0.4x রেখে দেন। এটা 0.2 মানে হচ্ছে 40, তাই না? হ্যাঁ 40, তারপর এখানে মাইনাস 0.2x আসবে। তাহলে এইটার এটা এক পাশে নিয়ে আসেন, আর এইটার এটা এক পাশে নিয়ে আসেন, তাহলে 0.2x ইজিক্যাল টু 0.2x ইজিক্যাল টু কত 10, তাহলে x ইজিক্যাল টু 10 ডিভাইডেড বাই 0.2, তার মানে এখান থেকে ভাগ করলে কত 25 50, তাহলে 50 আসবে এই প্রশ্নের উত্তর। সো দিস ইজ দ্য থিঙ্কিং স্টাইল টু হোয়াট উই হ্যাভ অলরেডি শোন ইউ in the soft copy, and now I'm explaining to you যেন এই বিষয়গুলো আরো বেশি বোধগম্য আপনাদের হয়ে যায়। আসলে আমাদের থিঙ্কিং স্টাইল পাল্টাতে হবে। হ্যাঁ, বাস্তব কথা, আপনাকে এখন এই এই চাকরির প্রতিযোগিতা আসতে হলে আপনি ওই এক্স ওয়াই জেড ধরে যদি বসে থাকেন, আপনি একটা মেথড করতে পারবেন না। ওই আপনি এখন বড় হয়ে গেছেন রে ভাই, আপনি যদি এখনো ওই এক্স ওয়াই জেড ধরে 8 9-এর মতো ক্যালকুলেশন করতে থাকেন, তো তাহলে এটা সময় লাগবেই, চাকরি অন্যজন পাবে, আপনি পাবেন না। এখন বড় হয়ে গেছেন, এখন স্মার্টলি কাজ করতে হবে। তো আমরা যদি এখন ওয়েটেড অ্যাভারেজের যে কনসেপ্ট আছে, আমি আপনাদের ক্লাসে অনেকবার আলোচনা করছি,
সেই কনসেপ্টটা যদি খেয়াল করি, দেখেন ঘটনা কি, রেড ইস টু ব্ল্যাক প্রথমে কত আছে, 1:3 আছে, এই যে 25% আর 75%, তাই না? আবার এভাবে চিন্তা করা যায়, দেখেন 25% বলতে কি রিপ্রেজেন্ট করে, 1/4 কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি রেড পেন থাকে, তাহলে বাদ বাকি যে 3 ভাগ আছে সেটা কি থাকবে, ব্ল্যাক পেন থাকবে। ফাইন। এরপর আরেকটা ঘটনা, এটা আমাদের ইনিশিয়ালি, হ্যাঁ এটা আমাদের ইনিশিয়ালি ঘটনা হচ্ছে এটা। এরপরে রেড টু ব্ল্যাকের ঘটনা কেমন দেখেন, সিম্পলি বলা আছে যে 60% আমাদের কি, যা বিক্রি করলেন, সোল্ড আউটের ক্ষেত্রে যদি খেয়াল করেন, 60% ব্ল্যাক, তাহলে 40% কি রেড থাকবে। তাহলে 40:60 মানে কি একবারে 2:3 রাখা যায়। বুঝছেন? না বুঝলে এরকম চিন্তা করেন যে 40:60, 2 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 2:3 থাকে। আবার ডিরেক্টলিও কিন্তু লেখা যায় যে 60% মানে আমরা জানি পার্সেন্টেজে যেটা 60%, ফ্র্যাকশনে সেটা 3/5 কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ 5 ইউনিটের ভিতরে 3 ইউনিট যদি আমাদের ব্ল্যাক হয়ে থাকে, বাদ বাকি 2 ইউনিট অবশ্যই আমাদের কি হবে, রেড হবে। ওকে, ফাইনাল ঘটনা যদি খেয়াল করেন যে রেড ইজ টু ব্ল্যাক যদি আমরা দেখি, সো ফাইনাল ঘটনা আলটিমেটলি বলা আছে 20% আমাদের হচ্ছে রেড। তাহলে 20% যদি রেড থাকে, বাদ বাকি 80% অবশ্যই কি বলেন তো, ব্ল্যাক থাকবে। এটা তো ক্লিয়ার। তাহলে আলটিমেটলি বলা যায় এটা 1 অনুপাত আছে আর এটা 4 অনুপাত আছে। আশা করি এটা তো সমস্যা নাই। 20% মানে কি বোঝায়, 1/4 বোঝায়। তাহলে 4-এর ভিতরে 1 ইউনিট যদি রেড থাকে, মানে সরি 1/5 বোঝায়। 1 ইউনিট যদি রেড থাকে, বাদ বাকি 4 ইউনিট ব্ল্যাক থাকবে। বা এভাবে চিন্তা করতে পারেন যে 20:80, 20 দিয়ে কাটলে 1:4, যেভাবে মন চায় অন্তত দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলবেন আপনি, হ্যাঁ ক্যালকুলেশনের সময় না চলবে। এখন কি, এখন দেখে মন চাচ্ছে না যে ইয়া করি, এলিগেট করি। আমি যে লিকুইডটা শিখেছি, তাহলে এখন সিম্পলি আমরা কি করব, ব্যালেন্স করে নিব। আমি আপনাদের ক্লাসে অনেকবার ব্যালেন্সিং শিখিয়েছি। তাহলে ডিরেক্টলি এটা লাগছে কত, 5, এটা লাগছে 4, এটা লাগছে কত, 4 আর কি। তাহলে সিম্পলি এখানে বলা যায় 5:15, এখানে বলা যায় হচ্ছে 4:8, 3 4 কত 12, আর এখানে বলা যাচ্ছে 4 কত 16। এখন এলিগেট করেন। এলিগেট করেন কি, A2 মাইনাস ওয়েটেড অ্যাভারেজ, অনেকবার বলতে বলতে মুখস্থ হয়ে গেছে। আর ওয়েটেড অ্যাভারেজ মাইনাস এখান থেকে 1 এলিগেট করে দেন। A2 মানে কত, আলহামদুলিল্লাহ, A2 হচ্ছে 8। 8 থেকে 4 বিয়োগ করবো, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে সিম্পলি কত হবে, এখান থেকে 4 আসবে। ফাইন। আর ওয়েটেড অ্যাভারেজ থেকে A1 বিয়োগ করবো, অর্থাৎ 5 থেকে 4 বিয়োগ করবো, সেটা কত, 1। এখন এই যে 4 ইউনিট আছে, সেটা টোটাল কলমকে রিপ্রেজেন্ট করে। এই 4 ইউনিট টোটাল সেটা আমাদের কত, 200-কে রিপ্রেজেন্ট করে। 4 ইউনিট যদি 200-কে রিপ্রেজেন্ট করে, 1 ইউনিট আসলে বোঝাচ্ছে সোল্ড আউট কে। তাহলে 1 ইউনিট আলটিমেটলি কত, 4 যদি 200 হয়, 50 টাইমস এর ভ্যালু দেয়, 50 টাইমস এর ভ্যালু দিয়ে 50 হবে। তাহলে আমরা কলম সংখ্যা বিক্রি করছিলাম হচ্ছে কত, 50। এটা আছে আমাদের আরেকটা weighted average concept. As it's a concept from the mixer sector, so definitely we can apply the concept of the mixer. And concept mixer যে মাদার ফর্মুলা weighted average, সেটা এখানে খুব নিমিষে অ্যাপ্লাই করা যায়। আপনি যদি এক্সাম হলে জানেন যে এটা weighted average এর একটা কাহিনী, তাহলে দ্রুত অ্যাপ্লাই করে দেন, তাহলে তার কিছুই লাগবে না। ওকে, এটা আমরা কয়টা অ্যাপ্রোচ দেখলাম, 2টা না 3টা দেখলাম, 3টা দেখলাম না। আমি আরেকটা অ্যাপ্রোচ দেখি, এটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ আরেকটা থিঙ্কিং দেখে শেষ করছি। দেখেন, এটাকে আমরা ইকুয়েশনে আরেকটা চিন্তা করতে পারি যে আমরা যদি পেন রেশিওটা খেয়াল করি যে রেড ইস টু ব্ল্যাক, সেটা কত, 1:, প্রথমে একদম ইনিশিয়ালি 3 আছে। তো এটাকে আমরা 200 পেন যেহেতু আমাদের আছে, তাহলে আমরা 200 পেনে এটা কনভার্ট করে নিলাম। ভালো কথা। এখন যেহেতু ফাইনাল যদি ঘটনাটা দেখেন যে 20% আমাদের রেড রিমেইনিং, মানে টোটাল কলম যা ছিল তার 20% মতো রেড রিমেইনিং, তাহলে 80% মতো কি ছিল বলেন তো, ব্ল্যাক রিমেইনিং। তাহলে আলটিমেটলি আমরা ব্ল্যাক পেনের সংখ্যা যদি খুঁজে বের করতে চাই, 20% যদি রেড রিমেইনিং থাকে, তাহলে 80%-এর মতো আপনার হচ্ছে ব্ল্যাক রিমেইনিং আছে। তো এই যে 150 ছিল, তার 80% মতো থাকবে। এখন 80%-এর মতো আপনি খুব ভালো করে জানেন, দিস ইজ রিপ্রেজেন্টিং এস নাথিং বাট 4/5 আর কি। তাহলে এখানে ক্যালসিয়াম রোল করে দেন, তাহলে 120টার মতো আমাদের কি থাকে, ব্ল্যাক পেন থাকে। ঠিক আছে, তাহলে 120টার মতো ব্ল্যাক পেন থাকে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 80%, সেটা আলটিমেটলি কত, 120-কে রিপ্রেজেন্ট করে। ব্ল্যাক, রেড পেন কত আছে, 20%-এর মতো আছে। তাহলে সিম্পলি খেয়াল করেন, এটা আমাদের কি ব্ল্যাক পেন বা বিপি। আর 20% বলতে খেয়াল করেন 80 যদি, বা 80-20 হয়েছে, মানে 4/1 ভ্যালু দিয়েছে, 120-ও 4/1 ভ্যালু দিয়ে 30 দেবে, অর্থাৎ এটা আমাদের রেড পেন। তাহলে খেয়াল করেন, এই যে 120টা পেন আপনার থেকে যাচ্ছিল বিক্রি করার পরে, সবকিছুর পরে, এবং 30টা কলম লাল থেকে যাচ্ছিল। তাহলে মোট কলম যদি 200 হয়ে থাকে, আপনি খেয়াল করেন 120টা কালো পেন আছে আর 30টা লাল পেন আছে। তাহলে 150 থেকে 200 বাদ দিলে এই যে 50টা, সেটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে। বুঝছি ঘটনা?
রেড এবং ব্ল্যাক কত ছিল প্রথমে সেটা একটু দেখলাম, এবং তারা বলেছে যে 20%-এর মধ্যে রেড রিমেইন করে। তাহলে 20%-এর মধ্যে রেড রিমেইন করার অর্থ হচ্ছে আমাদের 80%-এর মতো ব্ল্যাক থাকা, আর 80%-এর মতো ব্ল্যাক থাকা মানে 120টা ব্ল্যাক থাকা। সেই 120-এর সাপেক্ষে আমরা বের করে দিলাম আমাদের রেডও কতটুকু থাকছে, সেটা কত, 30টা থাকছে। তাহলে 120 এবং 30 এই টোটাল যদি থেকে যায়, 200 থেকে এটা সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাব আমাদের কতগুলো বিক্রি হয়েছে। Next question. In a college, the ratio of a foreign to local students is 3:7. If three-fourths of the local students are female and one quarter of the foreign students is female, what fraction of the combined students is female? Okay, চমৎকার একটা প্রশ্ন এটা। আহ, অনেকভাবে চিন্তা করা যায়। আমি আপনাদের যেভাবে দেখিয়েছি যে ফরেন ইস টু লোকাল, যদি খেয়াল করেন আমাদের প্রশ্নে বলা আছে 3:, কত, 7। তো আমি চাইলে 3 আর 7 নিয়ে কাজ করতে পারতাম, বা চাইলে 30, এটাকে 30:70 নিয়েও কাজ করা যায়। কিন্তু পরবর্তীতে আমার ক্যালকুলেশনে 3/4 আছে এবং 1/4 আছে। তো এইটা 70 তো আর 4 দিয়ে কাটা যায় না, তাই না? পরবর্তীতে কাটাকাটি করা লাগবে। এই জন্য আমরা সুবিধা করার জন্য এটাকে একটু বড় করে নিব। তো 20 দিয়ে করলে, ক্যান্সেল আউট করলে 60, আর 20 দিয়ে নিলে কত, 140। এটা এমন ভাবে বড় করে নিব যেন আলটিমেটলি 4 দিয়ে ক্যান্সেল আউট করা যায় একটু সহজে। 10 দিয়ে গুণ করলে দেখেন 30:70 আসতো, কিন্তু 70 বা 4 দিয়ে কাটা যায় না, 30 কাটা যায় না। অ্যাজ এ রেজাল্ট আমরা 20 টাইমস এর ভ্যালু নিলাম। দেখেন 3:7 ইজ রিপ্রেজেন্টিং আস দ্য রেশিও, দিস ইজ নট রিপ্রেজেন্টিং আস দ্য এক্সাক্ট ভ্যালু। এটা ফরেন এবং লোকাল এক্সাক্ট ভ্যালু দেয় না 3:7, এটা একটা রেশিও মেনটেন করে। তো যেহেতু আলটিমেটলি তারা যদিও কোশ্চেনের ফ্র্যাকশন চেয়েছে, তো তার উত্তর চেয়েছে কোথায়, পার্সেন্টেজে। তো আমরা যে ভ্যালু নিই না কেন, তার সাপেক্ষে যদি সঠিক ক্যালকুলেশন করতে পারি, এটা কোনো সমস্যা হবে না। তো এই যে 60 সংখ্যক স্টুডেন্ট আছে ফরেন, ফরেনের দেখেন বলা আছে ফরেনের 1/4 হচ্ছে যে ফিমেল। তাহলে এখান থেকে ফরেন ফিমেল যদি খেয়াল করি, ফরেন ফিমেল যদি খেয়াল করি, 16 এর 1/4, তার মানে এখান থেকে 15 আমাদের ফরেন ফিমেল। আর দেখেন 4টে কাটাকাটি সহজ হলো। এবার 140 যেটা আছে, এর লোকালের আলটিমেটলি 3/4 হচ্ছে ফিমেল। তাহলে এখান থেকে খেয়াল করেন 4 দিয়ে ক্যান্সেল করলে 3 35, 4 35 এইটা, তাহলে 3 35 কত, 105 আর কি। তাহলে খেয়াল করেন টোটাল এখানে 15 আর 105, মোট আমাদের 120 জন ফিমেল আছে। আউট অফ কত ধরেছি, এই যে টোটাল কিন্তু আউট অফ এইটা, বুঝছেন, ভুল করবেন না। 60 আর 140 আমরা আলটিমেটলি 200। তাহলে সহজ কথা, 200-তে যদি 120 জন হয়, 100-তে কত হবে, 60 জন হবে। খুব ক্লিয়ারলি দেখা যায়। ক্যান্সেল আউট করেন, ক্যান্সেল আউট করেন, সিম্পলি 60% হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ফিমেল। নেক্সট ওয়ান। Oppo, Babu and Tipu bought a football. Oppo paid the least amount of money. Tipu paid twice as much Oppo, and Babu paid the most. Oppo paid টাকা 70 less than the difference between what Babu and Tipu paid. আচ্ছা, অনেক কথাবার্তা আছে। মেন কথা হচ্ছে যে 5-7 লাইনের একটা ম্যাথ বলা যায়। ওই যে আপনাদের তো দুইটা পাশে দেয়, তো এই ম্যাথ ওখানে করতে গেলে 5-7 লাইন চলে যাবে। অনেকে ভয় পেয়ে যাবে যে এত বড় কোশ্চেন পড়তে পড়তে তো 1 মিনিট চলে যাবে। তো এটা উপায় হচ্ছে যে আচ্ছা পড়ি। If Apu had paid twice as much he did pay, Babu and Tipu would have paid is paid টাকা 10 less. Which of the following equals the amount Babu paid? আচ্ছা, বাবু কত টাকা পে করেছিল সেটাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এটা আমরা ইকুয়েশন করে করি। হ্যাঁ, দু একটা ম্যাথ আসলে ইকুয়েশন ধরা লাগবে, কিছু করার নাই। প্রথম কথা হচ্ছে বলা আছে অপু, বাবু অ্যান্ড টিপু বট আ ফুটবল। অপু পেড দ্য লিস্ট অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, অপু সব থেকে কম টাকা দিয়েছে। টিপু পেইড টুইস অ্যাজ মাচ অপু। আচ্ছা, অপু সব থেকে কম দিয়েছে, কিন্তু অপু যে পরিমাণ দিয়েছে টিপু তার দ্বিগুণ দিয়েছে। তাহলে বলা যায় অপু এ পরিমাণ দিয়েছে, তাহলে টিপু আলটিমেটলি আমাদের 2 পরিমাণ দিয়েছে। অ্যান্ড বাবু পেইড দ্য বেস্ট, বাবু আলটিমেটলি সব থেকে বেশি টাকা দিয়েছে। ফাইন। অপু পেইড টাকা 70 লেস দ্যান দ্য ডিফারেন্স বিটুইন বাবু অ্যান্ড টিপু পেইড। ওকে, ওরা একটা কথা বলে দিচ্ছে যে অপু আবার কত টাকা দিয়েছে, খেয়াল করেন। অপু পে করছে 70 লেস, 70 টাকা কম। কিসের থেকে কম, দ্য ডিফারেন্স বিটুইন বাবু অ্যান্ড টিপু পেইড। তাহলে বাবু এবং টিপু যত টাকা দিল তার থেকেও 70 টাকা কম দিয়েছে মূলত অপু। এটা আমাদের হাতে দুইটা কন্ডিশন। এখন তারা পরে যে কন্ডিশন দিয়েছে খেয়াল করেন, বলা আছে এই পর্যন্ত চলে গেল আমাদের। ইফ অপু হ্যাড পেইড টুইস অ্যাজ মাচ হি ডিড পে, অপু যতটুকু পে করেছিল সে যদি তার 2 টাইমস পে করে। অপু তো আকারে কত টাকা পে করছিল খেয়াল করেন, অপু এ টাকা প্রথমে ধরে নিয়েছিলাম। তো যাই হোক, ওফ ইফ অপু হ্যাড পেইড টুইস অ্যাজ মাচ হি ডিড পে, বাবু অ্যান্ড টিপু উড হ্যাভ ইজ পেইড টাকা 10 লেস। অপু যত দিয়েছিল তার দ্বিগুণ যদি দেয়, বাবু এবং টিপু আলটিমেটলি 10 টাকা করে কম দিতে পারবে। তো এখন এটা চিন্তা করা যায় যে দেখেন, প্রথম দিকে অপু, বাবু এবং টিপু তারা যে টাকাটা দিয়েছিল টাকার পরিমাণ তো আর চেঞ্জ নাই। অপু, বাবু, টিপু যে পরিমাণ টাকা প্রথমে দিয়েছিল, এক একজন যদি
একজন যেহেতু একটু দ্বিগুণ দেয় আর একজনের জন্য 10 টাকা কম করে দেওয়া লাগে, তারপরে কিন্তু টাকার সংখ্যা কি থাকে, সেম থাকে। তো এই যে প্রথম যে টোটাল টাকাটাকে রিপ্রেজেন্ট করছে, আমরা যদি প্রথম থেকে দেখি যে ইফ অপু হ্যাড পেইড টুইস, তাহলে অপু যে পরিমাণ দিয়েছিল সে যদি তার দ্বিগুণ পরিমাণ দেয়, তাহলে আলটিমেটলি এই বাবু 10 টাকা কম প্লাস চিপুরও 10 টাকা কম দিতে হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দুই ক্ষেত্রে তো টাকার পরিমাণ সেম, শুধু কন্ডিশন অ্যাপ্লাই করছে, কাহিনী পাল্টে গেছে, কিন্তু আলটিমেটলি টাকার পরিমাণটা সেম আছে। তাহলে এখানে যদি খেয়াল করি, ক্যান্সেল আউট হবে না, টিপু আর টিপু ক্যান্সেল আউট হয়ে যায়। উম, বাবু আর বাবু ক্যান্সেল আউট হয়ে যায়। আর এই দুটো অপু থেকে একটা অপু থাকে, মানে একটা এ থাকে। সিম্পল এখানে 10 10 এখান থেকে যেহেতু মাইনাস আসতেছে, তার মানে অপুর পরিমাণটা 20 টাকা। তাহলে খেয়াল করুন অপু আলটিমেটলি কয় টাকা দিচ্ছে, 20 টাকা দিচ্ছে। আমাকে যেতে হবে কোথায়, বাবুতে যেতে হবে। বাবু কোথায় আছে, এই যে এখানে বাবু আছে। বাবু আছে কোথায়, এই যে এখানে আছে। তাহলে বাবুর মান যদি দরকার হয়, তাহলে অপুর মান অলরেডি 20 পেয়ে গেছি, আমাদের জাস্ট টিপুর মান দরকার। টিপুর মান কেমনে পাবো, এই যে এখানে থেকে দেখেন, 20 × 2, তাহলে 40 টাকা দিব হচ্ছে টিপু। তাহলে মানগুলো এখন বসিয়ে দিই সিম্পলি। এর জায়গায় কত বসাবো, 20 বসাবো। আর বি রাখেন, মাইনাস তবু কত দিয়েছে, 40 দিয়েছে, মাইনাস এখান থেকে 70। তাহলে খেয়াল করেন 40 আর 70, 110, 110 থেকে 20, 130। তাহলে আলটিমেটলি 20 মান কত, 130 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 130 টাকা, মানে বাবু পেইড দ্য মোস্ট, হুইচ ইজ 130 টাকা। তাহলে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। ইফ এক্স ইজ টু 5 √5 প্লাস, আচ্ছা রেকর্ড হচ্ছে ঠিকঠাক, রেকর্ড হলে কিন্তু বিপদ। ইফ এক্স ইজ টু 5 √5 প্লাস, সরি, y is equal to 7 plus √5 and z is equal to 2 plus 4 √5, then which of the following is correct? এবং এখানে কারেক্টের বিষয়টা এভাবে, আমাকে এক্স ওয়াই জেড এর সম্পর্ক নির্ণয় করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট আর কি। তো এটা আপনাদের পারা উচিত, যদি আপনাদের নাম্বার সিস্টেম ক্লাসটা দেখেন। আমি ওখানে একটা জিনিস আলোচনা করে আসছিলাম যে এটা অনেকভাবে চিন্তা করা যায়, হ্যাঁ অনেকভাবে ডেফিনেটলি চিন্তা করার সুযোগ আছে, কিন্তু সবচেয়ে সহজ বিষয় হচ্ছে, আমি আলোচনা করে আসছিলাম যে √5 হচ্ছে 2, √5 কি, সরি √4 হচ্ছে 2, √5 হচ্ছে কত, 2.2 এর মতো। যদি একটা ডিজিট মনে রাখেন, √6 হচ্ছে কত, 2.4 এর মতো। √7 কত, 2.6 এর মতো। √8 কত, এক্সাক্ট অ্যাপ্রক্সিমেটলি বলছে কিন্তু, ট্রু পয়েন্ট কত, এইটা তো। √9 কত, 3 আর কি। তার মানে প্রত্যেকটা জায়গায় ভ্যালুটা কতটুকু করে বৃদ্ধি পায়, 0.2 করে বৃদ্ধি পায়। তাহলে আপনার বোঝা উচিত ছিল যে √5 মানে ইজ নাথিং বাট 2.2। এখন চিন্তা করেন, দেখেন 2.2 এর সাথে 5 গুণ দেন, তাহলে 5 দুগুণে 10, আর 0.2 কে 5 বার গুণ করলে কত, 11। ফাইন, এখানে আসেন, যদিও দেখে বুঝে ফেলা যায় এটা সব থেকে বড় আর কি, √5 এর 5 টাইমস আছে আর কি। এবং এটাতে দেখেন √5 এর 4 টাইমস আছে, আর এটা √5 এর 1 টাইমস আছে। এটা দেখেই বুঝে ফেলা যায় যে এটা সবচেয়ে বড় হবে। তো যাই হোক, √5 মানে কত, 2.2, 7 এর সাথে আলটিমেটলি সেটা 9.2 আসে। আর এটা √5 মানে 2.2 সাথে করলে 9, মানে 4 দুগুণে 8, 10 দশমিক, মানে 4 দুগুণে 8, 8+2, তার মানে 10.8 আসে। তাহলে সিম্পলি বলা যায় এখান থেকে এক্সটা বড়, তাই না? এক্সটা কি সবার থেকে বড়, তাহলে সে এক্স সবার থেকে বড় কোথায় আছে, এই যে এখানে আছে। এবং তার থেকে, মানে সিরিয়ালি এক্স থাকবে, তারপরে জেড থাকবে, তারপর ওয়াই থাকবে। তাহলে খুব ক্লিয়ারলি এখান থেকে বলা যায় এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই, এটা বি নম্বরের প্রশ্ন। বুঝছি? তাহলে এটা যদি শর্টকাটে করতে চান সহজে, তাহলে আমাকে কিছু এই মানগুলো মনে রাখা লাগবে। এবং আমি কিন্তু বারবার ক্লাসে বলেছিলাম এই মানগুলো মনে রেখে যখন তখন কাজে লেগে যাবে। দেখেন লেগে গেছে। When the integer n is divided by 4, the quotient is p and the remainder is 1. But when it is divided by 6, the quotient is q and the remainder is 5. The value of 3q minus 2p is 1. এটা তো পারার মতো একটা কোশ্চেন, একদম সহজ একটা বিষয়। যে n is divided by 4, আমি যদি একটু ভেঙেও দেখাই, যে 4 দ্বারা প্রথমে কি করা আছে, n দিয়ে ভাগ করছেন, অ্যাজ এ রেজাল্ট আপনার ভাগফল আসছে কত, পি, এবং রিমাইন্ডার আসছে কত, 1। তাহলে এখান থেকে টোটাল বলা যায় না যে টোটাল নাম্বারটা কি, n সমান 4p+1। সিমিলারলি হোয়েন ইট ইজ ডিভাইডেড বাই 6, যখন এই নাম্বারটাকে 6 দিয়ে ভাগ করে দিবেন, কোশ্চেন ভাগফলটা কত, ভাগফলটা হচ্ছে কিউ, এবং রিমাইন্ডার হচ্ছে এখান থেকে 5। তাহলে এখান থেকে n ইজ ইকুয়াল টু ডিরেক্টলি বলা যায় ইজ নাথিং বাট 6q প্লাস এখান থেকে 5। তো দুইটা যেহেতু সেম নাম্বার ক্ষেত্রে একই নাম্বারকে রিপ্রেজেন্ট করে, তাহলে বলা যায় যে 4p+1 ইজ ইকুয়াল টু 6q প্লাস এখান থেকে 5 আর কি। তাহলে এখান থেকে 6q একবারে যদি লিখতে চাই, মাইনাস এখান থেকে 4p ইজ ইকুয়াল টু 5 মাইনাস, মানে এখান থেকে মাইনাস কত, 4 আসবে। এখন দরকার আমাদের 3q-2p, তাহলে অর্ধেক পরিমাণ ভালো দরকার, কিন্তু ডিরেক্টলি অর্ধেক বের করে ফেলবো 2 দিয়ে ভাগ করে। এটা 3q-2p ইজ ইকুয়াল টু -2, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। অপশনে কি নাই, অপশনে যদি থাকে -2, তাহলে -2, নাহলে অবশ্যই এখান থেকে নাম দিবেন। হ্যাঁ, তো এটা -2 করে আমরা এটা অপশন হিসেবে ধরে রাখলাম।
X year ago, Oppo was one fifth as old as Topu. In X years, Topu will be twice as old as Oppo. What is the ratio of Oppo's current age to Topu's current age? Okay, অনেকভাবে চিন্তা করা যায় এটা, বিশেষ করে অ্যাবসলিউট ডেভিয়েশন মেথডে চিন্তা করা যায়। কালকে দেখবেন উত্তর আমি একটা সলিউশন দিয়েছি অ্যাবসলিউট ডেভিয়েশন মেথডে। তো এটা দেখেন, প্রথম কথা হচ্ছে ইন এক্স ইয়ার্স অ্যাগো ওপো ওয়াজ ওয়ান ফিফথ অফ অ্যাজ ওল্ড অ্যাজ তপু। তাহলে আলটিমেটলি অপুর বয়স মনে করেন এ ছিল, আর তপুর বয়স ছিল টি ছিল। তো এক্স বছর আগে মানে এটা ঘটনা, আর এক্স বছর আগে মানে এটা ঘটনা। সো ওয়ান ফিফথ ছিল মানে একবারে বলতে পারি 5 × a - x m t - x। ওয়ান ফিফথ মানে কি, যে অপুর বয়সটা কি 1/5 ছিল, তো একবারে এটা আমরা গুণ করে দিলাম, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ইকুয়েশন বানিয়ে দিতে চাই, তাহলে এখান থেকে 5a - t থাকবে, আর এখান থেকে এই পাশে গেলে 5x থেকে 4x। তাহলে সিম্পলি 5a - t আর -x থেকে +4x থাকবে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড আর একটা কথা বলা আছে যে অপুর এ ছিল, অপুর বয়স ছিল এ, এক্স বছর পরে a+x। ফাইন, সেটা কি হয়েছে তপুরের আলটিমেটলি যদি খেয়াল করেন t+x, তপুর এটা বলা আছে 2 টাইমস হবে অফ অপু। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে সিম্পলি পাবো একবারে করে যদি করি t মাইনাস এখান থেকে 2a ইজিক্যাল টু 2x থেকে বিয়োগ করলে x আছে। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন এই যে x এর ভ্যালু আছে সেটা আমরা যদি মানে x এর যে ভ্যালুটা আছে সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে 5a - t ইজিক্যাল টু 4 ইন্টু x এর ভ্যালু হচ্ছে t মাইনাস এখান থেকে সিম্পলি 2a। তাহলে হচ্ছে 5 আর হচ্ছে 4 দুগুণে 8, তার মানে কত আসে 5 4 13a। তাহলে এটা থাকে 13a, আর 4t আর একটা টি থাকে কত 5t থাকে। তাহলে সিম্পলি বলা যায় এইচ টু তপু 5 কত এখান থেকে 13। সো হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার 5:13। নেক্সট ওয়ান, a 250-meter long train passes a person in 10 seconds. The person was running at 5 kilometers per hour in the opposite direction of the train. So what is the speed of the train in kilometer per hour? এটা আমার মনে হয় সবাই পারছে, এটা না পারার মতো কোনো ম্যাথ না, এটা মনে হয় পারে নাই, এরকম কাউকে পাওয়া পসিবল না। একটা ট্রেন যখন কোনো পোলকে কিংবা মানুষকে অতিক্রম করে, সে তখন শুধুমাত্র তার নিচের দৈর্ঘ্য অতিক্রম করে। অনেকবার এই টাইপের ম্যাথ এবং কেন শুধু নিচের দৈর্ঘ্য অতিক্রম করে আমরা ক্লাসে দেখিয়েছি। তাহলে সিম্পলি শুধুমাত্র কি করবে, 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর যেহেতু তার অপোজিট ডিরেকশনে ছিল, তাহলে তার স্পিডটা অবশ্যই কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে সাপোজ ধরেন ওই ট্রেনের স্পিডটা আমাদের টি ছিল, আর ম্যানের স্পিড কত 5 দেওয়া আছে। এটা আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। এবং এইটা অতিক্রম করতে, অর্থাৎ 250 মিটার অতিক্রম করতে উই হ্যাভ রিকোয়ার্ড 10 সেকেন্ড। এখন আমরা যেটা ক্যালকুলেশন করি, 10 দিয়ে এটা ক্যান্সেল আউট করেন কত, এখানে 25, 5 দিয়ে এটা ক্যান্সেল আউট করেন কত 5। তাহলে t+5 আলটিমেটলি 5×8 কত 90, and t is equal to ultimately বলা যায় 85 কিলোমিটার পার আওয়ার। সো দ্য স্পিড of the train was 85 কিলোমিটার পার আওয়ার। তার মানে বোঝা যাচ্ছে দ্য ট্রেন ইজ ফ্রম বাংলাদেশ, বিকজ বাংলাদেশের ট্রেন ইজ লুকস লাইক 85 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে। আবার অনেকগুলো তো 60 65 চলে আসে, লোকাল গুলো তারও কমে। তো তাহলে এটা আমাদের প্রশ্ন উত্তর। নেক্সট কোশ্চেন, a team of 2 men and 5 women completed one-fourth of a project in 3 days. After 3 days, one woman left the team and one man joined the team. The newly formed team took 2 days to complete another one-fourth of the project. So how many days will 4 men to take complete the project alone? দেখেন চমৎকার একটা প্রশ্ন, মানে আমার মনে হয় এই যতগুলো কোশ্চেন ছিল এখানে সব থেকে আমার ভালো লাগা প্রশ্ন হচ্ছে এটা, এবং এটা রিটেন আসার মতো প্রশ্ন। এমসিকিউ তো করা যাবে। আচ্ছা, 2-3 মিনিট, হ্যাঁ, একটু ওয়েট করি। ওকে, সো যে কথা বলছিলাম, দেখেন বলেছিলাম যে ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। A team of 2 men and 5 women completed one fourth of a project in 3 days. তাহলে একটা প্রজেক্টের 4 ভাগের 1 ভাগ অংশ 3 দিনে কমপ্লিট করে। কারা কমপ্লিট করে, 2 men and 5 women। ফাইন, আফটার 3 days ওয়ান ওয়ান লেফট, 3 দিন পরে আহ, একজন ম্যান চলে গেল, অ্যান্ড ওয়ান ম্যান জয়েন্ট, আর কি একজন মানুষ কি করলো, যোগ হলো। দ্য নিউলি ফর্ম টিম, এই নতুন টিমটা কি করে, 2 days টু কমপ্লিট অ্যানাদার ওয়ান-ফোর্থ অফ দ্য প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টটা 4 ভাগের 1 ভাগ কমপ্লিট করতে আপনার 2 দিন মতো সময় নেয় নতুন কম্বিনেশন টিম। এখন জানতে চাওয়া হচ্ছে হাউ মেনি ডেজ উইল 4 men টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যালোন। তো দেখেন আপনাদের একটু মনে থাকা উচিত এই টাইপের একটা ম্যাথ, যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে লাস্ট মনে হয় 2 দিন আগেও একজন দিয়েছিল সিমিলার টাইপ অফ ম্যাথ। খেয়াল করেন, দেখবেন আপনাদের ব্যাচেটে সার্চ দিবেন এরকম করে যে 4 ভাগের 1 ভাগ কাজ করতেছে, এরকম ম্যাথ আছে। তো আমরা কি বলতে পারি যে ওই যে টিম, সেটা 3 দিনে যদি 4 ভাগের 1 ভাগ কাজ করে,
খেয়াল করেন, 3 দিনে যদি 4 ভাগের 1 ভাগ কাজ করে, অর্থাৎ 1 ভাগ কাজ করতে যদি 3 ভাগ 3 দিন সময় নেয়, তাহলে 4 ভাগ কাজ মানে টোটাল কাজ করতে আলটিমেটলি কি 12 দিন সময় নেবে। তাহলে আমরা কি এখানে চাইলে বলতে পারি না যে এই যে 2 মেন প্লাস 5 ওমেন টোটাল কাজ করতে কতদিন সময় নেয়? 12 দিন সময় নেয়। আমরা কিন্তু এফিসিয়েন্সির দিকে আগাবো। আমি বারবারই বলেছি এই টাইপের ম্যাথগুলো আমাদের টেন্ডেন্সি থাকবে এফিসিয়েন্সি ফাইন্ড আউট করা। ফাইন। এরপর নতুন কম্বিনেশন 2 দিন নিয়েছে কারা? দেখেন বলেছিল 1 ওম্যান লেফট অ্যান্ড 1 ম্যান জয়েন্ট। তাহলে আলটিমেটলি ওয়ান ওম্যান যদি লেফট হয় এবং তাহলে ওম্যান এখন কত আসবে? 4 জন ওম্যান থাকবে এবং 2 জন মেন ছিল, সেখান থেকে একজন ম্যান যুক্ত হয়ে আমাদের 3 জন ম্যান হবে। এবং তারা কি করে? একটা কাজে 4 ভাগের 1 ভাগ করতে 2 দিন সময় নেয়। তো সহজ কথা, 4 ভাগের 1 ভাগ করতে যদি 2 দিন সময় নেয়, তাহলে টোটাল কাজ করতে 8 দিন সময় নেবে। তাহলে টোটাল কাজ করতে 8 দিন সময় নিল। এখন তো এই এই পর্যন্ত আসার পর তো না পারার কোনো সুযোগই নাই, তাই না? না পারার, এটা যদি না পারেন তাহলে এখন নাই। 4 দিয়ে ক্যান্সেল করে 3, 4 দিয়ে ক্যান্সেল করলে 2। তাহলে 3 দিনে এখানে কত? 6 এম প্লাস এক্ষেত্রে 3 5 কত? সিম্পলি 15 ডাব্লু। এরপরে ঠিক একইভাবে 6 এম প্লাস এখান থেকে কত? 8 ডাব্লু। তাহলে 6 এম ক্যান্সেল আউট হয়ে যায়। 15 থেকে এটা ক্যান্সেল আউট করলে কত? 7 আসে। তাহলে বলা যায় 7 ডাব্লু ইজ ইকাল টু 0 এম। তাহলে এফিসিয়েন্সি অফ ওম্যান ইজ টু মেন, ওয়ানের এফিসিয়েন্সি 0 আর মেন এফিসিয়েন্সি হচ্ছে 7, অর্থাৎ ওম্যানের এখানে কোনো ফাংশন নাই। তাহলে আলটিমেটলি দেখা গেল যে ম্যানের এফিসিয়েন্সি 7। এখন জানতে চাচ্ছে এই কাজটা 4 জন মেন করলে কতটুকু সময় লাগতো সেটা ফাইন্ড আউট করতে হবে। তো একদমই সহজ কথা, আগেই বলেছি টোটাল ওয়ার্ক আপনি যে কোনো পাশ থেকে বের করতে পারবেন। এই যে মুছে দিলাম যে পার্টটা, এই পার্ট থেকেও বের করতে পারতেন, এই পার্ট থেকেও বের করতে পারতেন। তো এক পাশ থেকে বের করলেই হলো। তাহলে 2 জন মেনের এফিসিয়েন্সি কত? 7। এইটা আমার চিন্তা করার দরকার নাই, কারণ এখান থেকে 5 কিন্তু মানের এফিসিয়েন্সি কত? 0। এবং এই কাজটা করে কত দিনে? 12 দিনে। তাহলে এইটা দিস ইজ রিপ্রেজেন্টিং আস দ্য টোটাল ওয়ার্ক। এটা কি টোটাল ওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। এই টোটাল ওয়ার্কটা কে করবে? 4 জন মেন করবে। তাহলে 4 জন মেন করবে কত এফিসিয়েন্সি নিয়ে? 7 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে 7 গুণ উপরে কত থাকবে? 14। উপরে কত থাকে? 14 গুণিত 12 আর নিচে থাকবে 4 7 কত? এখান থেকে 28। তাহলে ক্যালকুলেশন করেন, এটা 2, এটা ক্যালকুলেশন করলে কত? 6। তাহলে খুবই সুন্দর একটা ম্যাথ যেটা রিটেন আসার যোগ্য। তবে এমসিকিউ তো আসলেও খুব বেশি সময় লাগা না, 40 সেকেন্ডের মধ্যে করা সম্ভব। তাহলে 6 হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি কোনো সমস্যা নাই। হোয়াট ইজ মিনিমাম ভ্যালু অফ 4x² প্লাস 16x মাইনাস 17? এই কোশ্চেনটা দেওয়া উচিত হয় না আইবি এর, কারণ এখানে আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি সবাই মূলত এই পরীক্ষা দেয়। এই কোশ্চেনটা মূলত একটা প্যারাবোলিক ইকুয়েশন, সেটা আমাদের x² প্লাস bx প্লাস সি ফরম্যাটটা মেনটেন করে। আপনারা যে হায়ার ম্যাথে যে প্যারাবোলা হাইপারবোলা পড়ছিলেন না কোনিক্স চ্যাপ্টারে, সেখানকার কাহিনী বলা যেতে পারে। তো এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন যার আদর্শ ইকুয়েশন হচ্ছে x² প্লাস bx প্লাস সি। তো এটার সাথে যদি তুলনা করি, এর সমান আলটিমেটলি 4 আর বি সমান কত থাকবে? 16 থাকবে। সি সমান মাইনাস 70 থাকবে। ফাইন, কি চেয়েছে? এটার মিনিমাম ভ্যালু কত হবে? তো মনে রাখবেন যে এই প্যারাবোলিক ইকুয়েশনের মিনিমাম ভ্যালুটা আমাদের ডিপেন্ড করবে ফর্মুলা x সমান মাইনাস 2/b/2a। এক্স এর ভ্যালু যাই হোক না কেন এই ক্ষেত্রে, সেটার জন্যই মূলত দিস উইল প্রডিউস দা মিনিমাম ভ্যালু। তাহলে এখান থেকে মাইনাস বি মানে 16, 2a মানে আসলে কত? 4। তাহলে আলটিমেটলি 4 2 8 আলটিমেটলি কত? -2 আসে। তাহলে এই -2 এর জন্য এই ইকুয়েশনটা আপনার মিনিমাম ভ্যালু প্রডিউস করবে। তাহলে ফাইন 4 গুণিত এখান থেকে -2 তার হোল স্কয়ার প্লাস 6 গুণিত এখান থেকে -2 মাইনাস এখান থেকে 72। তাহলে 4 4 কত? 4 4 4 16 থাকবে। 16 মাইনাস এখান থেকে 32 মাইনাস এখান থেকে 17। তাহলে একটা 16 চলে যাবে, -16 থেকে -17 আর -16, তাই না? 32 থেকে 33। তাহলে এখান থেকে দেখা যায় এটা মিনিমাম ভ্যালু আসবে -33। নেক্সট ওয়ান, when m liters of fuel were added to a tank that was already 1/3 full, it was filled to 7/9 of its capacity in terms of m. What is the capacity of the tank in liters? আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের ক্লাস করেছিলেন, আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম, আপনি এখনো যে চেক দিতে পারেন। এই টাইপের ম্যাথ আমি হুবহু করেছি। আপনি ইউ ক্যান চেক ইট নাও, যদি বিলিভ না হয়। এই টাইপের ম্যাথ আমি ডাচ বাংলা ব্যাংকে যতদূর মনে পড়ে অথবা পেট্রো বাংলাতে, তবে ডিবি বেলে হওয়ার কথা, একদম হুবহু করিয়েছি। একদম সহজ একটা 3 থেকে 4টা 5টা অ্যাপ্রোচ করা যায় যে একটা ট্যাঙ্কে m লিটার যুক্ত করার পরে যেটা অলরেডি 1/3 ছিল ফুল, সেখান থেকে সেটা 7/9 হয়েছে। তো জানতে চাওয়া হয়েছে ওই ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত ইন লিটার্স। অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে। আমি যদি এটা অ্যাপ্রোচ 1 দেখাই, ওখানে ডাচ বাংলাতে যেভাবে দেখেছিলাম, যে সাপোজ এখানে 1/3 আর এটা 7/9, এই দুটার এলসিএম নিব 1/3 আর 7/9। সো ডিনোমিনেটর এলসিএম যদি খেয়ে হয় 9 ইউনিট, ধরে নিলাম যে টোটাল ক্যাপাসিটি আমাদের এখান থেকে 9 ইউনিট। ফাইন, এখন টোটাল ক্যাপাসিটি যদি 9 ইউনিট হয়ে থাকে, তার 1/3 আমাদের অলরেডি ছিল। তাহলে খেয়াল করেন 1/3 থাকার অর্থ হচ্ছে 3 ইউনিট পরিমাণ আগে থেকে ছিল।
এরপরে যখন আপনি যুক্ত করছেন সেটা 7/9 হয়েছে। তাহলে আলটিমেটলি 7/9 যদি খেয়াল করেন, তো দেখা যায় এটা 9 9 ক্যান্সেল আউট করলে 7 ইউনিট থাকছে, তাই না? 7 ইউনিট হচ্ছে। তাহলে ঘটনাটা কি? প্রথমে তো 3 ইউনিট ছিল, 7 ইউনিট হলো কেন হলো? বিকজ আপনি কিছু যুক্ত করছেন। তো এই যুক্ত করাটাই প্রশ্নের ভাষায় কত পাওয়া আছে? লিটার পরিমাণ যুক্ত করছেন। আমাদের ভাষায় আপনি যুক্ত করছেন কত? 4 ইউনিট পরিমাণ। বুঝছেন ঘটনা? আমাদের ভাষায় যুক্ত করছেন 4 ইউনিট, যেটা প্রশ্নের ভাষায় এখন আমাদের ভাষায় we have assumed that the capacity of the tank is 9 units. So I have to find out the value of 9 unit, which is nothing but 9m/4, and যেটা আমাদের এই প্রশ্নের উত্তর আসবে হচ্ছে টি আর কি। So this is thinking style 1. What is the other process? Other thinking style কি হতে পারে? খেয়াল করেন, একটু ফাস্ট করি। দেখেন সিম্পলি আমাদের ধরে নেন যে এক্স লিটার পর্যন্ত ইয়া ছিল, আহ, তেল ছিল, ট্যাঙ্কে কি তেলই দিচ্ছেন? ফুয়েল, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এক সংখ্যক ক্যাপাসিটি আর কি, মানে ধরে নেন যে ক্যাপাসিটি এক্স, সরি একটু এক সংখ্যক ছিল বলি না, ভুল বলছি, ক্যাপাসিটি এক্স ধরে নেন। তো তার অলরেডি ছিল কত? x/3 ছিল। তারপর কি করছেন? লিটার পরিমাণ তেল যুক্ত করছেন। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে? যতটুকু ছিল তার 9/7 ফিল আপ হয়েছে। নাও আই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, সেটা হচ্ছে 7x/9 মাইনাস এখান থেকে x/3 আর কি। তাহলে ক্যালকুলেশন করেন, এটা 9, 9 ক্যালকুলেশন করে এটা কত? 7x মাইনাস এখান থেকে 3x আর কি। তাহলে দেখা যায় যে কত? 4x/9 থাকে, তাই না? তো এই যে আমাদের 4x/9টা থাকলো, এখান থেকে আবার কি করতে হবে? এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে সিম্পলি, তাই না? সিম্পলি এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলে হয়ে যায়। খেয়াল করেন, এই যে 4x, এখানে আমাদের কত আছে? এম ইজ ইকাল টু কত পেলাম? 4x/9। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এক্স ইজ ইকাল টু সিম্পলি 9m, উল্টা পাল্টা করে দেন দিয়ে 4, তাই 9m/4 আসবে। এটা আমাদের থিঙ্কিং স্টাইল 2 গেল। সিমিলারলি আরেকটা চিন্তা করা যেতে পারে, আরেকটা চিন্তা কি করা যেতে পারে দেখেন, এভাবেও চিন্তা করা যায় যে আমাদের এটা ফিল আপ করার পর কত হয়েছে? 7/9 ইউনিট হয়েছে। ফিল আপ করার আগে কত ছিল? 1/3 ইউনিট হয়েছে। সেটা যদি আমরা এলসিএম করি, তাহলে 9 মানে 7 মাইনাস এখান থেকে 3 আসবে, তাহলে 4 বাই কত আসে? 9 আসে। এখন সহজ কথা, এই যে 4/9 ইউনিট, সেটা আপনি কি করছিলেন? যোগ করছিলেন। 4/9 ইউনিট আপনার ভাষায় যোগ করা যা কথা, প্রশ্নের ভাষায় সেটা এম কে রিপ্রেজেন্ট করে। এখন 1 ইউনিট যদি ফ্রাকশনের ভাষায় টোটালকে ধরেন, তাহলে ডেফিনেটলি 9m/4, which is representing as the total capacity of the tank. The last one, if 3 less than x less than 7 and 5 greater than y greater than 2, which of the following must be true আর কি। তো পেট্রো বাংলার লাস্ট কোশ্চেন ছিল এটা। আহ, এটা যদি ভ্যালু ইনপুট মেথডে যান আর কি, তখন একটু ভুল হয়ে যায়। খেয়াল করেন এখান থেকে, এক্স এর ভ্যালু কি হতে পারে? 4 হতে পারে, 5 হতে পারে, আর 6 হতে পারে, মানে 3 থেকে বড়, 7 থেকে ছোট। আবার ওয়াই এর ভ্যালু যদি খেয়াল করেন, সেটা কত হবে? 2 থেকে বড়, মানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 থেকে ছোট হতে হবে। তো এইটা এভাবে যদি চেক করেন, এই অপশন বাদ দিতে পারবেন, এটা বাদ দিতে পারবেন, এইটা আর এটা বাদ দিতে পারবেন। কিন্তু এখান থেকে আরো একটা অপশন বাদ যায়। কেন এটা বাদ দিতে পারেন না? অনেকে ভাবে অপশন সি উত্তর, অপশন ডি উত্তর, দুইটাই সঠিক, কিন্তু এটা আসলে সঠিক না। কেন সঠিক না? বিকজ দ্য কোশ্চেন ইজ ক্লিয়ারলি মেনশন দ্যাট মাস্ট বি ট্রু। উই হ্যাভ টু চুজ অপশন দ্যাট ইজ মাস্ট বি ট্রু। মানে we can see two types of questions are here, দুই টাইপের কোশ্চেন থাকে। one can ask you that which could be the value, এই টাইপের কথাবার্তা যদি বলে which could be the value, তার মানে আন্ডার সাম সার্কামস্টেন্সেস, কিছু কন্ডিশনের ক্ষেত্রে এটা হতে পারে। কুড বি বললে যে কোনো একটা অপশন কিছু কন্ডিশন ম্যাচ করলে হয়ে যায়। কিন্তু যদি ইফ দে হ্যাভ মেনশনড ইট দ্যাট মাস্ট বি ট্রু অ্যান্ড দ্যাট টাইম ইন অল সার্কামস্টেন্সেস দ্য কন্ডিশন মাস্ট বি ফুলফিলড। মাস্ট বি ট্রু বললে প্রত্যেকটা সিচুয়েশনে একদম পিন পয়েন্ট এটাকে আপনাদের ঠিকঠাক হতে হবে। তো এখানে কিন্তু তারা কখনোই বলে না যে এক্স একটা ইন্টিজার ভ্যালু। আমরা যে 4 5 6 নিলাম, কেন? এক্স এর ভ্যালু কি 5.2 হতে পারে না? তারা তো আপনাকে বলে দেয় না যে এক্স একটা ইন্টিজার। তাহলে আপনি যে শুধু 4 5 6 নিচ্ছেন কিংবা 3 4 নিচ্ছেন, সেটা সঠিক না। এক্স এর ভ্যালু 5.2 হতে পারে, 5.9 হতে পারে। আর যখনই এরকম কন্ডিশন হবে 5.9, তখন আলটিমেটলি এই অপশন সি আর স্যাটিসফাই করবে না, তখন আলটিমেটলি এই অপশন ডিটা স্যাটিসফাই করে। ঘটনাটা এরকম আর কি। তো এটার অ্যাকচুয়াল মেথডটা কি? অ্যাকচুয়াল মেথড হচ্ছে, আমি ইনইকুয়ালিটি চ্যাপ্টার হয়তো আপনাদের আলোচনা করছি যে রেঞ্জ অফ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনইকুয়ালিটি যে কনসেপ্ট আছে, দুটো ইনইকুয়ালিটি যদি থাকে, উই ক্যান ফাইন্ড আউট দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইনইকুয়ালিটি। কিভাবে? খেয়াল করেন, আমরা এটাকে
সাজিয়ে নিই, 3 এখানে কত এক্স আর এখানে কত 7 আছে, তো এইটাকেও আমরা সিমিলার করে সাজিয়ে নিই, একই দিক করে চিহ্ন, ওয়াই এখান থেকে কত, এখান থেকে 5 আর কি। তো দেখেন প্রথম বলা আছে আমাদের এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 8 হতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো অপারেশনকে যোগ করলে কি কি ঘটনা হতে পারে সেটা একটু দেখি। তো আমি আপনাদের শিখিয়েছি হয়তো ক্লাস আলোচনা করার কথা, যেটার মিনিমাম ভ্যালু কি কি হতে পারে খেয়াল করে এখান থেকে। 3 2 কত, এখান থেকে 5, 7 আর 2 কত 9, এরপরে ভুল করলাম, 3 2 এখানে 5, 3 এ 5 কত 8 হবে, 3 2 5, 4 5 7 2 কত না, 7 5 কত 12। তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই এক্স এবং ওয়াই দুটো অপারেটরকে আপনি যদি যোগ করেন, তার মিনিমাম ভ্যালু হবে 5 আর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 12 হতে পারে। তাহলে সিম্পলি বলে দিব এক্স প্লাস ওয়াই এটা অপারেট করলে এটা 5 থেকে বড় হবে আর 12 থেকে ছোট হবে। এখন অপশনটা খেয়াল করেন, বলা আছে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 8, তো 8 এর থেকে বড় কত বড়, 13 14 15 16 এগুলো হবে না, হবে না। মাস্ট বি ট্রু, 8 থেকে বড় সবসময় কি 8 থেকে বড়, দেখেন এক্স প্লাস ওয়ার ভালোটা কি 12 থেকে ছোট, তারপরে 12 থেকে ছোট মানে কি 11 10 9 এগুলো হতে পারে। এরা বলেছিল 8 থেকে বড়, তো 8 থেকে বড় 9 10 11 হচ্ছে, কিন্তু 8 থেকে কত বড়, 16 17 হতে পারবে না, 16 17 হতে পারবে না। এভাবে যদি কন্ডিশন ম্যাচ করেন বা এখানে অপারেশনটা নেন আপনি, তাহলে ডেফিনেটলি এক্স প্লাস ওয়ার ভ্যালুটা 12 থেকে মাস্ট বি ছোট হবে, 5 থেকে বড় হবে। তো এখানে বলা আছে এক্স প্লাস ওয়ার ভ্যালু 8 থেকে বড়, এটা তো সবসময় বড় না, তার মানে এটা ঠিক না, এটা অল কন্ডিশনে এটা ম্যাচ করবে না, কারণ 8 থেকে বড় মানে একসময় আপনি 30 40 50ও নিবেন, যেটা কোনোভাবে এক্স প্লাস ওয়াই প্রডিউস করবে না। তাহলে এটা একটা বিষয় গেল, ঠিক আছে। এরপরে আর একটা ঘটনা আছে, সেটা কি এক্স মাইনাস ওয়াই আর কি। এক্স মাইনাস ওয়াই যদি খেয়াল করেন, তাহলে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে সিম্পলি কত পাবো, 1 পাবো, এরপরে কত -2 পাচ্ছি, এরপরে কত পাচ্ছি 5 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি সিম্পলি বের করলে 2 পাচ্ছি। তাহলে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু এখানে 5 আর এখানে মিনিমাম ভ্যালু কত -2 পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই এই অপারেশনটা যদি খেয়াল করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে কত 5 থেকে ছোট হবে, এবং ডেফিনেটলি সেটা আমাদের -2 থেকে বড় হবে। তাহলে দেখেন এটা বলা আছে এক্স মাইনাস ওয়াই 0 থেকে বড়, কত বড়, 10 20 30 সবকিছু হবে না, হবে না। এক্স মাইনাস ওয়াই বড় 0 থেকে, বাট সেটা 4 পর্যন্ত হচ্ছে, মানে আপনি এভাবে যে চিন্তা করি 5 থেকে ছোট হতে হবে। কিন্তু এরা যেভাবে কন্ডিশনটা ম্যাচ করছে, সাম কন্ডিশনে এটা ঠিকঠাক আছে, কিন্তু অল কন্ডিশনে কোনোভাবেই ঠিক নাই। এরপর এক্স মাইনাস টু এ আসেন, এটা যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কত 3 থেকে, এটাকে ডাবল করা লাগবে তাই না, 3 মাইনাস এখান থেকে 4, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 3 - 4 মানে এখান থেকে -1 পাচ্ছি, তারপরে কত -7 পাচ্ছি, তারপরে পাচ্ছি হচ্ছে বিয়োগ করলে 3, আর এরপরে পাচ্ছি কত -3 আর কি। বুঝছেন কাহিনীটা, ক্যালকুলেশন যদি না বুঝেন, আমি তো আলোচনা করার কথা, এই 3 থেকে 2 বিয়োগ করবো সেটা কত -1, এ মানে সরি 3 থেকে, যেহেতু -2 করতে চেয়েছে তাহলে দ্বিগুণ নিব 4, তাহলে 3 থেকে 4 বিয়োগ করলে কত -1 পাবো। এবারে 3 থেকে 5 এর ডাবল কত 10, 10 থেকে 3 বিয়োগ করলে কত -7 পাবো। সিমিলার 7 থেকে 2 এর ডাবল 4 বিয়োগ করেন কত 3, 7 থেকে 5 এর ডাবল কত 10, 10 বিয়োগ করেন কত -3। তাই দেখা গেল এক্স মাইনাস টু ওয়াই আমাদের এই ভ্যালুগুলো প্রডিউস করে, যেখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু 3 আর মিনিমাম ভ্যালু কত -7 আর কি। তাহলে এখান থেকে বলা যায় যে এক্স মাইনাস টু ওয়াই যেটা আছে সেটা 3 থেকে ছোট হবে, এবং এটা আমাদের -7 থেকে বড় হবে। অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট অফ রেঞ্জ অফ দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনইকুয়ালিটি। ওকে, তো নেক্সট এটা কি হচ্ছে, তাহলে বলা ছিল 2 থেকে ছোট হবে, তাই না। এক্স মাইনাস ওয়াই বলা ছিল 2 থেকে ছোট, কিন্তু আমরা দেখলাম কি এক্স মাইনাস আলটিমেটলি 3 থেকে ছোট হচ্ছে। এক্স মাইনাস ওয়াই 2 থেকে ছোট মানে 1 হতে পারে বলতেছে, কিন্তু আমি বুঝতে পারছি 3 থেকে ছোট মানে কি 2ও হতে পারে, সো দিস ইজ নট কারেক্ট। এখন একটা অপশনই আছে, সেটা হচ্ছে ডি নাম্বার। ওকে, ডি নাম্বারের জন্য আমরা যদি ভ্যালু গুলো বের করি, 2x মানে এটাকে প্রথমে দ্বিগুণ করব, তাহলে 6, তাই না। এটাকে যদি প্রথম দ্বিগুণ করেন, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে এখানে কত পাবো 4 পাবো, এরপরে পাবে কত 1, তারপরে পাবো হচ্ছে 7 5 এখান থেকে কত 6 থেকে বিয়োগ করলাম এটা 14, 14 থেকে বা 2 ভাগ করলে কত 12 পাচ্ছি, আর আরেকটা পাচ্ছি হচ্ছে কত 9। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত 12 আর মিনিমাম ভ্যালু কত 1। তাহলে এই ক্ষেত্রে ডি নাম্বারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে 2x মাইনাস ওয়াই, এই ভ্যালুটা 12 থেকে ছোট হবে এবং 1 থেকে বড় হবে। এখন ডি নাম্বার অপশনটা দেখেন বলা আছে এটা 1 থেকে কিন্তু বড় একটা ভ্যালু, তাহলে ডেফিনেট এটাই মেনশন করে যে 2x মাইনাস ওয়ান সেটা কিন্তু আমাদের 1 থেকে বড় ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে আর কি। এই যে 1 থেকে বড়, দেখেন 1 থেকে কি ভ্যালুটা আমাদের বড় আছে, তাহলে এখান থেকে আমাদের অপশন ডি আসলে কিন্তু সঠিক উত্তর। বুঝছি। তো এখানে অনেকগুলো ম্যাথ ছিল, আমি সবগুলোকে আলোচনা করলাম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। যদি তারপরও কারো কোথাও বোঝার সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি এটা এক্সপ্লেন করে দিব কমেন্টে, আশা করি। আর রিটেন ম্যাথটা দেখালাম না, আমি তো রিটেন সবার আগে আপনাদের সলিউশন দিয়েছিলাম একদম
রিটেন যখন হয় তখন পরে সমাধান দিয়েছিলাম, রিটেনটা দেখালাম না, রিটেন সহজ ম্যাথ ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা পেট্রো বাংলাটা শেষ করলাম। সামনে হয়তো বা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসলে আমরা ওখানে একটা বাংলাদেশ ব্যাংকের ফ্রি সিরিজ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আর আপনাদের ব্যাচে যে ক্লাসগুলো চলছে শেষের দিকে একদমই, সেগুলো হবে ইনশাল্লাহ। ওকে, তারপরে সহজ ছোট করে একটু বলে দিই যে পঞ্চম ব্যাচ চলছে। উম, নতুন ব্যাচ কবে আসবে, আপনারা অনেকেই কোশ্চেন করেন নতুন ব্যাচ, সিক্স ব্যাচ কবে আসবে। একটু হালকা, যেহেতু মাত্র ব্যাচটা চলছে, শেষের দিকে একদমই ব্যাচটা। তো নতুন ব্যাচ আপাতত আগামী বছরের জুলাই মাসের আগে আসবে না, প্রিলির কথা বলছি। কেন আসবে না? কারণ পঞ্চম ব্যাচে আমি যতটা আলোচনা করেছি, সব থেকে বড় কথা হচ্ছে, বারবারই বলি, আমি মনে করি একটা চাকরি প্রার্থীর প্রিপারেশন নেওয়ার জন্য এখানে যে পরিমাণ হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ করেছি এটাই enough। এর বেশি কিছু আমার মধ্যে করার দরকার নাই। প্র্যাকটিস সেশন অবশ্যই দরকার আছে। সব থেকে বড় কথা, মেসেঞ্জার সাপোর্ট গ্রুপটা আছে, এখানে আপনার যে কোনো সমস্যা হলে আপনি সবসময় জানাতে পারবেন, এবং ওখানে বেশ ভালো একটা আলোচনা সবসময় চলে। এবং প্রত্যেকটা পিডিএফে আমি জেনারেল ডিসকাশন আলোচনা রেখেছি। এরপরে রিটেনের একটা ভালো আলোচনা থাকে, এবং 100% ব্যাচটা ফ্রি হলেও আপ টু 70%-এর মতো রিটেন কাভার হয়ে যাবে। এরপরে আপনার পেট্রো বাংলা একটা সেকশন থাকে, আইবিএমবি এর একটা সেকশন থাকে, এরপরে রিসেন্টের একটা সেকশন থাকে, বিসিএস এর একটা সেকশন থাকে। সবকিছু মিলে এত সংখ্যক ম্যাথ এবং কনসেপ্ট থাকে, এবং একটা চ্যাপ্টারে যদি 300টার মতো ম্যাথ থাকে, এতটুকু ক্লিয়ার 290টা আমি স্মার্টলি করার চেষ্টা করি। এবং জুলাই মাসের আগ পর্যন্ত এই যখনই সমস্যা হবে এই ব্যাচে সাপ্লিমেন্ট আকারে আমি ক্লাস নিতে থাকবো, কোনো সমস্যা নাই। আর যখনই সমস্যা হয় তখনই তো আমি আছি। তো আমি মনে করি আমি যেহেতু একটা মাত্র ব্যাচ পড়াই, এক বছরে শুধু একটা ব্যাচ করাই, তো সেক্ষেত্রে আমার এরকম নাই যে 22 সাল ভিত্তিক ব্যাংকের ব্যাচ, 23 সাল ভিত্তিক ব্যাংকের ব্যাচ, পেট্রো বাংলার ব্যাচ, এরকম কোনো ব্যাচ নাই। একটাই করা, এবং চাকরির প্রস্তুতির জন্য মোটামুটি এটা আল্লাহর মতো এনাফ। সেক্ষেত্রে আমি নতুন ব্যাচ আর আনবো না প্রিলি। আগের বছর জুলাই মাসের আগে যারা অ্যাডমিট হতে চান, তারা এখানে অ্যাডমিট হতে পারেন। আমি রিটেন ব্যাচটা শুরু করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারির 15 তারিখে শুরু করার কথা চিন্তা করেছিলাম। অনেকেই বলেছেন একটু আগে করার জন্য, দেখি ইনশাল্লাহ আগে করা যায় কিনা। আর একটা কথা বলে রাখছে যে এই রিটেন পাসটা এরকম একটা ব্যাচ হবে যে পূর্ণাঙ্গ, মানে একদম পূর্ণাঙ্গ, মানে বলতে পারেন রিটেন ম্যাথ গুলোকে একদম দেখে নেওয়া হবে আর কি। রিটেন ম্যাথে আমাদের অনেকেরই সমস্যা হয় দেখেছি। তো এই ব্যাচটা আল্লাহর মতে এরকম হবে যে সবকিছু যেন আপনাদের কাভার হয়ে যায়, সবকিছু যেন আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন। সেটা দেশের প্রেক্ষাপটে যতগুলো চাকরির পরীক্ষা রিটেন হয় কেন, হয় না কেন, একদমই মানে মন প্রাণ দিয়ে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো যারা রিটেন অ্যাডমিট হবেন তারা খেয়াল রেখেন আমার ম্যাথ এক্সপ্রেস বা আব্দুল সালাম গ্রুপ এবং আমার আইডিতে টেক্সট করিয়েন। যখন বলবো আপনারা চাইলে ওখান থেকে অ্যাডমিট হতে পারেন। তো আর ফ্রিলি যে ব্যাচটা হয়েছে এবং সাথে একটা রিটেন, এই দুটো কমপ্লিট করলে আপনি আমার সাথে টাস্ক থাকবেন। এবং আমি মনে করি আপনার ম্যাথের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এখান থেকে অবশ্যই হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আর এখানে যে আইবি যে কোশ্চেন গুলো করছিল, অনেকগুলোই অড কোশ্চেন ছিল। মানে এক্সাম হলে আহ, সত্যি কথা বলতে গেলে কিছু কোশ্চেন ছিল যেগুলো এক্সাম হলে এত কম সময়ে সলভ আপনি করতে পারবেন, বাট ইউ হ্যাভ রিকোয়ার্ড দ্য টাইম, বাট দ্য টাইম ইজ শর্ট ইন এক্সাম হল। তো এক্সাম হলে আইবি যেভাবে কোশ্চেনটা করছিল অনেকেই ভাবতে পারে নাই, যার কারণে সবারই সমস্যা হয়ে গেছে। কিছুটা অড কোশ্চেনও ছিল, তারা জিম্যাট ক্লাব থেকে জাস্ট কপি পেস্ট করছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড হয়নি আমি বলবো। তো তারপরেও 7 থেকে 8টার মতো ম্যাথ অন্তত মিনিমাম পারার দরকার ছিল অনেকের, যেটা পারলে হয়তো বা আপনার চাকরিটা কনফার্ম হয়ে যেত এরকম আর কি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখানে শেষ করলাম সবকিছু মিলে। অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। এখানে আমি আগেও বলেছি যে মনিটাইজেশন অন নাই, অন হবেও না ইনশাল্লাহ। শুধুমাত্র আপনারা ম্যাথগুলো থেকে উপকৃত হন, এটা আমি চাই। আর ডেফিনেটলি আমার ব্যাচে যারা অ্যাডমিট হলেন তাদের জন্য তো এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে থেকেই গেল সবকিছু। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ এখানে আমরা ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।